বলো, কি পড়বে আজকে? হ্যাঁ, আজকে পড়া না, আজকে একটা গল্প আর কি। ঠিক আছে, গল্পের মতো করে বাংলাদেশ সম্পর্কে খুব মানে একদম মানে এটা ঠিক মানে একটু জেনে নেওয়ার ব্যাপার আছে যে কিভাবে বাংলাদেশের জন্ম হলো, তাই না? তারপরে কি ঘটনা ঘটলো সেটাতে যাব। যদি ওই হিস্ট্রিটা যদি না জানি তাহলে কিন্তু মানে একটু কোঅর্ডিনেট করতে পারবো না। ঠিক আছে, তো বাংলাদেশ আজ এ ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি 1971 সালের 16ই ডিসেম্বরের আগে কোনো এক্সিস্টেন্স ছিল না, তাই না? এই সব তো সব ভারতেরই অংশ ছিল। তো 1947 সালে 15ই আগস্ট যখন দেশ ভাগ হলো, কার ডিমান্ড ছিল? মুসলিম লীগের ডিমান্ড ছিল না, যে পাকিস্তান আলাদা করতে হবে। সেই লাহোর রেজলিউশনে ওদের যে পাকিস্তান আলাদা করতে হবে ইন্ডিয়া। তাহলে তাদের ডিমান্ড অনুযায়ী শেষে লাস্ট লর্ড মাউন্ট ব্যাটেন যে 3 জুন প্ল্যান দিল, সেই 3 জুন প্ল্যানে দেশ দুটো ভাগ হয়ে গেল। ভাগ হয়ে একটা ভারতবর্ষ আর একটা পাকিস্তান হলো, তাই তো? 1947 সালে 15ই আগস্ট ইন্ডিয়া আর পাকিস্তানের দেশ ভাগ হয়ে গেল। কিন্তু পাকিস্তান যে টেরিটরিগুলো ডিমান্ড করেছিল যে এই জায়গা নিয়ে পাকিস্তান হবে, তার সবটাই তো পায়নি। কিন্তু এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি হয়েছিল, পশ্চিমবঙ্গটাকে ওরা ইউনাইটেডই চেয়েছিল, পুরো পশ্চিমবঙ্গকে পাকিস্তানে চেয়েছিল। বুঝতে পেরেছো? তাহলে আজকের দিনে কি অবস্থা হতো আমাদের? হ্যাঁ, তো আজকে আমরা বাংলাদেশের মতো পড়তাম, মানে পড়তাম, তাই তো? তো পুরো পাকিস্তান মানে পুরো পশ্চিম মানে পুরো এই বঙ্গটাকেই, পশ্চিমবঙ্গ আর পূর্ববঙ্গটা ভাগ করলে ওটা পূর্ববঙ্গ, এটা পশ্চিমবঙ্গ, দুটো মিলিয়ে একটা বঙ্গ ছিল। এই পুরোটাই ওরা ডিমান্ড করেছিল যে পাকিস্তানের মধ্যে যাবে। যাই হোক, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ইন্টারফিয়ারেন্সে পরে সেটা এটা যায়নি, সেটা সেপারেট করা হয়েছে। এবং এটা মানে পশ্চিমবঙ্গটা ভারতের দিকে থেকে গেছে। এর আগে আমি পড়িয়েছিলাম তখন কিভাবে মানে ভোটাভুটি হলো, কি হলো, মানে সে তার মধ্যে দিয়ে মোটামুটি ঠিকঠাক পশ্চিমবঙ্গ এদিকে যতজন তখনকার যে এমএলএ ছিল তারা ভোটাভুটি করলো, মুসলিম মেজরিটি হিসাবে ইস্ট বেঙ্গলটাও চলে গেল পাকিস্তানে, আর ওয়েস্ট বেঙ্গলটা চলে আসলো ইন্ডিয়াতে। সেরকমভাবে পাঞ্জাবে হয়েছিল। তাহলে পাঞ্জাবে যদি আমি পাকিস্তানের প্রভিন্স দেখি, কি কি প্রভিন্স? 5টা মেজর প্রভিন্স দেখি। একটা হচ্ছে সিন্ধ প্রভিন্স, আমাদের যেমন ছোট ছোট স্টেটগুলো আছে না, তো পাকিস্তানের ওয়েস্ট হচ্ছে মানে ওয়েস্ট পাকিস্তান আর ইস্ট পাকিস্তান। ইস্ট পাকিস্তানে কি আসলো? ইস্ট পাকিস্তানে শুধু বাংলাদেশটা থেকে গেল। দেখো, ভারতবর্ষের মধ্যেখানে আছে এরকম, এইখানে বাংলাদেশ আছে, আর এই জায়গাটাতে আছে পাকিস্তান, তাই না? তাহলে পাকিস্তান আর মানে ইস্ট পাকিস্তান আর ওয়েস্ট পাকিস্তানের মধ্যে পুরোটাই ভারতবর্ষ আছে, মিডিলে আছে। তাহলে ওয়েস্ট পাকিস্তানে যে প্রভিন্সগুলো গেল সেটা হলো, একটা হচ্ছে সিন্ধ, বড় প্রভিন্স, পাঞ্জাব, আর একটা নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার বলে। আমাদের অরুণাচল প্রদেশ যেমন নর্থ ইস্ট ফ্রন্টিয়ার, ওটা হলো নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার। ঠিক আছে, তো নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ারটাকে খাইবার পাখতুন বলে। আর একটা হলো বালুচিস্তান। 4টে হলো বড় প্রভিন্স ওদের ওইদিকে। আর এইখানে ইস্ট বেঙ্গল, যেটা ইস্ট পাকিস্তান বলা হয়, তাই তো? ইস্ট পাকিস্তান বলা এই 5টা। তো এই 5টাকে যদি ধরা হয়, তাহলে জিওগ্রাফিক্যালি বাংলাদেশ কিন্তু ইউনাইটেড হতে পারলো না। ভারতবর্ষ যেমন একটা ইউনাইটেড থেকে গেল, কিন্তু জিওগ্রাফিক্যালি ওয়েস্ট পাকিস্তান থেকে গেল, ইস্ট পাকিস্তান থেকে গেল। এবার আমার দেশে তো সংবিধান আমরা অ্যাডপ্ট করে নিলাম কবে? 1949 সালের 26শে নভেম্বর, দেশের জন্য, তাই না? কিন্তু পাকিস্তানের মাটিতে পাকিস্তান সংবিধান অ্যাডপ্ট করতে পারেনি। আমাদের তো ডোমিনিয়ন স্ট্যাটাস ছিল না। 1947 সালে 15ই আগস্ট আমরা ডোমিনিয়ন স্ট্যাটাস পেয়েছিলাম। তখন গভর্নর জেনারেলের পোস্টটা ছিল। ঠিক আছে, এবার পাকিস্তানের ক্ষেত্রে কি হলো? পাকিস্তান কিন্তু এটা 1956 সাল পর্যন্ত ডোমিনিয়ন স্ট্যাটাস থেকেছে। আমরা যেটা 1949 সালের 26শে নভেম্বর রিপাবলিক বলে ভারতবর্ষকে ঘোষণা করে দিয়েছি, তাদের এই রিপাবলিক ঘোষণা করাটা কিন্তু 1956 সালে গিয়ে হচ্ছে। তার আগে তারা কিন্তু ওই ডোমিনিয়ন স্ট্যাটাসেই থাকছে। বুঝতে পারলে? তো আমাদের জওহরলাল নেহরু তো এখানে প্রাইম মিনিস্টার হয়েছিল। তাহলে ওখানকার যে লিডার, মুসলিম লীগের যে লিডার, যাদের বেসিসে ভাগ হলো, তো জিন্না ওখানে কি দিয়েছিল? না তো প্রাইম মিনিস্টার, না তো প্রেসিডেন্ট, গভর্নর জেনারেল যে ট্রামটা ছিল। তখন তখন তো ডোমিনিয়ন স্ট্যাটাসে গভর্নর জেনারেলের কাছে বেশি পাওয়ার ছিল। এইবার বলে দেওয়া হয়েছিল তোমরা ঠিক করো, সংবিধান করো, কি ধরনের চাইছো, পার্লামেন্টারি সিস্টেম চাইছো না প্রেসিডেন্সিয়াল সিস্টেম চাইছো, সেই ধরনের তোমরা ঠিকঠাক করে, এবার তোমরা ঠিকঠাক করো। ভারতবর্ষ ঠিকঠাক করে একটা জায়গাতে পৌঁছে গেল। সেটা 1949 সালের 26শে নভেম্বর একদম পরিষ্কার হয়ে গেল ভারতের দৃষ্টিভঙ্গি, কি ধরনের সরকার হবে, কি ধরনের দেশ হবে। কিন্তু পাকিস্তানের মাটিতে সেটা হয়ে উঠলো না। 1948 সালেই জিন্না মারা গেল সেপ্টেম্বরে, বেশি দিন বাঁচেও নি। ঠিক আছে, এবার ওখানে
প্রথম প্রাইম মিনিস্টার হয়েছিল লিয়াকত আলী খান, তো তারও হত্যা হয়ে গেল। মানে মানে স্টেবিলিটি আসছে না। তারপরে প্রেসিডেন্ট কোনো সময় পাওয়ারফুল হয়ে যাচ্ছে, প্রাইম মিনিস্টার কোনো সময় পাওয়ার হচ্ছে, কনস্টিটিউশন তো হচ্ছে না। ওরা বহুবার চেষ্টা করেছে কনস্টিটিউশন অ্যাডপ্ট করার জন্য, একবার দুবার তিনবার হয়েছে, বারবার চেঞ্জ হয়েছে। সেটা পাকিস্তান যখন আমি পড়াবো তখন আলাদা করে যাবে, যেহেতু বাংলাদেশ তাহলে অতটা ডিল করছি না। তো এই করতে করতে বহু বাংলা আমাদের 1952 সালে এখানে ইলেকশন হয়ে গেল, প্রথম ফার্স্ট জেনারেল ইলেকশন হয়ে গেল। পাকিস্তানের মাটিতে কোনো ইলেকশনের কোশ্চেন নেই, কোশ্চেনই ইলেকশনই হচ্ছে না। তো একের পর একে অপরকে অ্যাসাসিন করে তারপর কিন্তু মিলিটারি ইন্টারফারেন্স হলো, মার্শাল ল হয়ে গেল। মিলিটারি যে সেনাপতি আছে, জেনারেল আছে, সে ইন্টারফারেন্স করে সে পাওয়ারফুল হয়ে যাচ্ছে। এইবার পাওয়ারটা কার কাছে থাকবে? প্রেসিডেন্টের কাছে থাকবে না প্রাইম মিনিস্টারের কাছে থাকবে? তো প্রেসিডেন্সিয়াল সিস্টেমে প্রেসিডেন্টের কাছে থাকে, আর পার্লামেন্টারি সিস্টেমে পার্লামেন্টের কাছে থাকে। তো ওরা প্রথম যেটা পাকিস্তান সরকার মানে সংবিধান করেছিল 1956 সালে, সেইখানে ওরা পার্লামেন্টারি সিস্টেম অ্যাডপ্ট করেছিল, কিন্তু কোপ হয়ে গেল, মানে মিলিটারি সরকার আবার সেটাকে দখল করে নিল। তো সেখানে গিয়ে আবার ওরা না, পার্লামেন্টারি না, প্রেসিডেন্সিয়াল সিস্টেম, ঠিক আছে। কারণ যিনি কোপ করলেন উনি কু করার পরে উনি প্রেসিডেন্টশিপে বসলেন। তারপরে আবার সেটা চেঞ্জ হয়ে আস্তে আস্তে এটা 1973 সাল পৌঁছে গেল, সে ফাইনালি একটা জায়গাতে পৌঁছাতে পাকিস্তানকে, যে কি করবে না করবে। দুই তিনবার এরকম চেঞ্জ হয়েছে, 62 গিয়ে একবার চেঞ্জ হলো, তারপরে এতে গিয়ে। তো এই প্রসিডিউরে আস্তে আস্তে তাহলে বাংলাদেশ, ঠিক আছে, ধর্মের ভিত্তিতে তো দেশ ভাগ হলো, ধর্মকে কেন্দ্র করে না, হিন্দু মুসলিম। কি কারণে মুসলিমরা ভাগ হয়ে গেল? যে কংগ্রেসের যে এত মেম্বার বা হিন্দু জনবহুল ভারতবর্ষে মুসলিমদের স্বার্থ বিঘ্নিত হবে, মুসলিমরা তার ঠিকঠাক নিজেদের ভাগ বুঝে পাবে না, নিজেদের অধিকার বুঝে পাবে না। তাই এইখানে দুটো দেশের দরকার ধর্ম বেসিসে, একটা হিন্দুস্তান আর একটা পাকিস্তান, তাই না? মুসলিমদের সেটাই ডিমান্ড যে হিন্দুস্তান। তো হিন্দুস্তান তো এখানে হিন্দু তো রিলিজিয়ন হিসাবে অ্যাকসেপ্ট করা মানে মানে এটা করা হলো হয়নি। তো যেহেতু কংগ্রেসের দৃষ্টিভঙ্গিটা ছিল, ওরা নিয়ে চলতে চাইছিল, কিছু মুসলিম এখানেও ছিল, ঠিক আছে। আর পাকিস্তানের যে কট্টর মুসলিম মানে মুসলিম লীগের যে কট্টর মুসলিম ছিল, যারা ইসলামিক মুসলিম একদম কট্টর, তারা কিন্তু সেইটা পুরোটাই যে আলাদা দেশ চাই লড়ে লাগলো। যখন ভাগ হয়ে গেল, এবার ওর দেশের সমস্যা চলতে থাকলো, কে হবে কিভাবে হবে, কোনো সময় প্রেসিডেন্সিয়াল, কোনো সময় প্রাইম মিনিস্টার, কোনো সময় কিন্তু ইলেকশন হচ্ছে না। সংবিধান অ্যাডপ্ট করা নিয়েই ঝামেলা লেগে যাচ্ছে, কিভাবে করব কোনটা করব। তো দুই তিনবার চেঞ্জ হয়েছে এরকম, ঠিক আছে। লাস্ট অফ অল জেনারেল ইয়াহুয়া খান 1970 সাল পৌঁছে গেল। 69 থেকে 71 সাল পর্যন্ত উনি জেনারেল ছিলেন, মিলিটারি মার্শাল ল ছিল, সে চালাচ্ছিল। তো তার মধ্যে 1970 সালে কিন্তু একটা জেনারেল ইলেকশন হলো, ঠিক আছে। কে রিসিভ করতে পারবে, কে জানে? তো 1970, ছেড়ে দাও, রিসিভ করার দরকার নেই, মানে প্রসিডিওরটা ডিস্টার্ব হবে, ঠিক আছে। শুনে নে, পরে কোশ্চেন, পরে যার কোশ্চেন আছে পরে বলো, আমি পরে মানে রিজলভ করে দেবো, ঠিক আছে। আমি বলে নিচ্ছি, পরে যা কোশ্চেন তাকে বলবে, আমি পরে দেখে দেবো। তো 1970 সালে একটা জেনারেল ইলেকশনে পৌঁছালো। এই জেনারেল ইলেকশনে যখন পৌঁছালো, তো ন্যাশনাল অ্যাসেম্বলি তো ঠিক করতে হবে। পার্লামেন্টারি সিস্টেম যখন হলো ওদের লাস্ট অফ অল, তাহলে পার্লামেন্টারি সিস্টেমে দেখা গেলো যে ন্যাশনাল অ্যাসেম্বলি তৈরি হলো। তো ইস্ট পাকিস্তান আর ওয়েস্ট পাকিস্তানের তো দুজন মিলেই তো হবে অ্যাসেম্বলিটা। তো ইস্ট পাকিস্তানের জনসংখ্যা ছিল বেশি, বুঝতে পারলে? যে ইস্ট পাকিস্তান যেটা মানে মানে বাংলাদেশ যেটা আর কি এখন, সে ইস্ট পাকিস্তানের জনসংখ্যা ছিল বেশি, আর ওয়েস্ট পাকিস্তানের জনসংখ্যা ছিল কম। যদিও ওখানে 4টা প্রভিন্স, একটা দুটো তিনটে চারটা, সিন্ধ, পাঞ্জাব, তারপরে খাইবার পাখতুন যেটা নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার, আর একটা হলো বালুচিস্তান। এই 4টা মিলিয়েও কিন্তু জনসংখ্যা এর সাথে পারছে না, ইস্ট পাকিস্তানের সাথে। তো ইলেকশন যখন হবে 1970 সালে যে ইলেকশনটা হলো, সেই ইলেকশনে টোটাল 300টা ন্যাশনাল অ্যাসেম্বলির সিট হয়েছিল পাকিস্তানে। 300টার মধ্যে 262টাই ছিল ইস্ট পাকিস্তানে। তাহলে মেজরিটি তো এখানে হয়ে গেল না, 262টা দিয়ে। আর 138টা সিট হলো ওয়েস্ট পাকিস্তানে, 138টা। আর ওদের রিজার্ভেশন ছিল, কার জন্য রিজার্ভেশন ছিল? উইমেনদের জন্য। তো উইমেনদের জন্য রিজার্ভেশন ছিল, তাহলে ইস্ট পাকিস্তানে পেলো টোটাল 13টা রিজার্ভেশন ছিল, ইস্ট পাকিস্তান পেলো 7টা রিজার্ভেশন উইমেনদের জন্য স্পেশালি, আর ওয়েস্ট পাকিস্তান পেলো 6টা রিজার্ভেশন। ইলেকশন যখন হলো 1970 সালে, সেই ইলেকশনে বঙ্গবন্ধু মুজিবুর রহমান, যার নাম যে শোনা যাচ্ছে এখন কি,
মুজিবুর রহমানের আওয়ামী লীগ। তখন এই যে আজকের দিনে বাংলাদেশে যে আওয়ামী লীগ শব্দটা শুনছো, তখন নাম ছিল অল পাকিস্তান আওয়ামী লীগ। ওটা পাকিস্তানের পার্টি ছিল, অল পাকিস্তান আওয়ামী লীগ। এই অল পাকিস্তান আওয়ামী লীগ 262টা সিটের মধ্যে 260টাই পেয়ে গেল, 162টা সিটের মধ্যে 160টাই পেয়ে, মানে পুরো বাংলাদেশটাকেই তারা পেয়ে গেল, তাই না? কিন্তু এরা যেহেতু বাংলাদেশে বাংলা ভাষা, এরা কিন্তু ওয়েস্ট পাকিস্তানে সেরকম কিছু করতে পারেনি, ওয়েস্ট পাকিস্তানে ইলেকশনে কোনো কিছু করতে পারেনি। তো 162টা পেয়ে গেল। আর উইমেনের জন্য যে রিজার্ভেশন ছিল সেইটা কিন্তু 7খানা সিট ওখানে পেয়ে গেল। তাহলে কত হলো? 162, 160 প্লাস 7, 167 সিট ওরা পেয়ে গেছে। আর ওখানে ওখানে পলিটিক্যাল পার্টিকে, এখানে একটা বিশেষ জিনিস ভাবার আছে, যে যে মুসলিম লীগ দেশকে আজাদ করলো পাকিস্তান, সেই মুসলিম লীগের কোনো মানে 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 সেরকম কোনো দাপট নেই, কিছু নেই, সে কিছু করতে পারছে না। সেই মুসলিম লীগ ভেঙে তিনটে পার্টিতে পরিণত হয়ে গেছে, ঠিক আছে? তো তারা তো কোনো সিট সেরকম ভাবে পেলই না, কোনো কিছু পেল না। ওখানে পাকিস্তান পিপলস পার্টি, জুলফিকার আলী ভুট্টো, নাম শুনেছ? বিরাসত চলছে, এখনো চলছে জুলফিকারের আলী ভুট্টো, তারপর থেকে তার মেয়ে বেনজির ভুট্টো, তারপর থেকে তার ছেলে, মানে এরা এখন রোলের দিকে আছে আর কি। ঠিক ইন্ডিয়ার মাটির মানে বাংলাদেশের মাটি তো তাই। আমাদের এখানেও দেখবে একটা হায়ারার্কি থাকে। কেমন থাকে? বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার মেয়ে হচ্ছে শেখ হাসিনা, ঠিক আছে? আর আমাদের এখানে গান্ধী পরিবার তো আছেই, ঠিক আছে? হ্যাঁ, তো হ্যাঁ, লম্বা লাইন। তো এইভাবে যখন ইলেকশনে জিতে গেল, 167টা সিট ওরা পেয়ে গেল, তোর মেজরিটি তো সেই সরকারের ইস্ট বেঙ্গলের হলো। তাহলে এবার তো মানে মানে এতে পাকিস্তানের সরকারে তো সেই বসবে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, সরি বঙ্গবন্ধু তখন ছিল না টার্মটা, শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ, অল পাকিস্তানি আওয়ামী লীগ সরকারে বসবে, ঠিক আছে? কিন্তু তাকে সরকারে বসতে দিবে না। ওখানে তো একটা বড় আপহিবল চলছে, মিলিটারি জেনারেল চালাচ্ছিল, কে ছিল? ইয়াহা খান ছিল। তো ওর সঙ্গে এই জুলফিকার আলী ভুট্টো একটা প্যাক্ট হলো, না ইস্ট বাংলাদেশের লোককে এখানে এসে শাসন করতে দেবো পাকিস্তানের মাটিতে, ওয়েস্ট পাকিস্তানে, হয় কি করে? জিতে গেছে ইলেকশনে, ঠিক আছে, তবুও বললো তাহলে প্রাইম মিনিস্টার একটা হবে না, দুটো হবে। বলছে, ভুট্টো বলছে ওই আর্মি জেনারেলের সঙ্গে মিলে জুলফিকার আলী ভুট্টো, যে দুটো প্রাইম মিনিস্টার করতে হবে। একটা তুমি ওখানে প্রাইম মিনিস্টার হয়ে থেকে মানে ইস্ট পাকিস্তান মানে বাংলাদেশ দেখো, আমি ওয়েস্টটা দেখছি, এরকম আর কি, ঠিক আছে? মানে ইলেকশনটাকে মানতে চাইছে না, বুঝতে পেরেছো? তো দুটো প্রাইম মিনিস্টার হবে, তাতে তো মুজিবুর রহমান তো রাজি হবে না, কারণ আমি তো জিতেছি, আমার তো মানে পুরো পশ্চিম মানে পাকিস্তান শাসন করার কথা, তাহলে আমি পাবো না কেন? ন্যাশনাল অ্যাসেম্বলিতে বসতে পাবো না কেন? তো ন্যাশনাল অ্যাসেম্বলি 25শে মার্চ প্রথম মিটিং হবে ইলেকশন হওয়ার পরে, কিন্তু মার্শাল ল চলছে, আর্মি পাওয়ার ছাড়তে চাইছে না। বেনজির ভুট্টো হেরে যেও হার মানতে চাইছে না, 80টা সিট পেয়েছে, 80 পেয়েছে সিট, হেরেও হার মানতে চাইছে না মিলিটারির সঙ্গে। ওয়েস্টের কি ছিল? ওয়েস্ট এরা পাওয়ারফুল ছিল, লোকজন ওখানে পাওয়ারফুল ছিল। ইস্টে কি ছিল? ইস্ট অতটা ডেভেলপ ছিল না, জনসংখ্যা প্রচুর ছিল, তো লেবার ক্লাসের বেশি লোক ছিল, ইন্ডাস্ট্রি এগ্রিকালচার এই সমস্ত মানে ইন্ডাস্ট্রি ছিল না, এগ্রিকালচারের উপর পুরো ডিপেন্ডেবল ছিল, লোক সংখ্যা প্রচুর ছিল। কিন্তু ওয়েস্টটা ছিল ভারতবর্ষের যেটা মানে ওয়েস্ট পাকিস্তান যেটা, সেটা ডেভেলপ ছিল। তো সেখানে বড় বড় পয়সাওয়ালা লোকেরা, পয়সার বেশিতে ওরা এখন সরকারকে বসতে দিবে না এদের, তো না দেওয়ার জন্য তারপরে একবার যখন মিটিং করে হলো না যে দুটো প্রাইম মিনিস্টার হবে, রাজি হলো না, আবার ওকে ডেকে পাঠানো হলো সিক্রেট দিয়ে, মানে তার সঙ্গে মিটিং করা হলো, ঢাকাতে এসে মিটিং করলো জুলফিকার আলী ভুট্টো, বলে ঠিক আছে আমি প্রেসিডেন্ট হয়ে যাচ্ছি, তুমি প্রাইম মিনিস্টার হয়ে যাও, ঠিক আছে? যদিও এতে অফিসিয়ালি রিকগনিশন ওর ছিল না, বলা এই মুজিবুর রহমানের, তবুও বলছে যে না একটা কোয়ালিশন এরকম তৈরি হয়েছিল যে সরকার তৈরি হবে। তো 7 মার্চ এ মুজিবুর রহমান বাংলাদেশের ঢাকাতে, যেটা সুরাবর্দী উদ্যান বলা হয় আর কি, রেস কোর্স গ্রাউন্ড আর কি, সুরাবর্দী নাম শুনেছো? হ্যাঁ, বেঙ্গলের চিফ মিনিস্টার ছিল। ডাইরেক্ট অ্যাকশন ডে যেটা বাংলা মানে কলকাতা রায়ট যেটা, সেই কলকাতা রায়টের মাস্টার মাইন্ড ছিল সুরাবর্দী, ঠিক আছে? তো এইবার ওখানে 7ই মার্চ ও একটা ভাষণ দিল, ভাষণ দিয়ে এবার বলল যে নিজের সমস্ত কিছু বলল, যে আর্মিকে এবার ব্যারাকে ফিরে যেতে হবে, ডেমোক্রেটিক সরকার তৈরি হবে, 25 মার্চের মধ্যে সবকিছু খালি করে দিতে হবে, ন্যাশনাল অ্যাসেম্বলিতে 25 মার্চে সরকার বসবে, প্রাইম মিনিস্টার ও হবে। এই করার পরে সাথে আরো কয়েকটা যখন দেখছে যে ওয়েস্ট যারা সরকার চালাচ্ছে, ওয়েস্টে ওই মিলিটারি ইয়াহুয়া খান আর
জুলফিকার ডিলে করছে, ম্যাটারটা দিতে চাইছে না সরকার, মানে একে পাওয়ারে বসতে দিতে চাইছে না। এ বুঝতে পারার পরে 7ই মার্চ যে ভাষণ দিল, ভাষণের মধ্যে একটা তিক্ততা ছিল। আগে সমস্যা আগে থেকেই অনেক ছিল, সেটা তো 1947 সাল থেকে 70 চলে আসলো। তার মধ্যেখানে অনেক ঘটনা ঘটেছে। ঘটনা ঘটার পরেও কিন্তু সে ইলেক্টেড হয়ে পাকিস্তানের মধ্যে থেকেই কিন্তু সে সেটা লড়তে চেয়েছে, করতে চেয়েছে, কিন্তু সেটা যখন বসতে দিচ্ছে না গদিতে, তখন সে একটা ডিক্লারেশন দিল। যখন বুঝতে পারলো যে আর বসতে দেওয়া হচ্ছে না, করতে দিচ্ছে না, 7ই মার্চ রেসকোর্স রোডে ও ডিক্লারেশন দিল যে ওরা যে প্ল্যান করছে যদি এটা না হয়, 4 দফা দাবি দিল, তার সাথে সাথে আরো কয়েক দফা দাবি দিল। ওই দাবিগুলোর মধ্যে মানে আর মিলিটারি শাসন চলবে না, একটা সরকার, ডেমোক্রেটিক একটা সরকার হবে, ন্যাশনাল অ্যাসেম্বলি ফাংশন করবে, প্রাইম মিনিস্টার পাওয়ারফুল হবে, আর যতগুলো মার্ডার করেছে তাদের শাস্তি হবে, যে মিলিটারি যে মার্ডারগুলো অন্যায়গুলো করেছে সেগুলো শাস্তি হবে, বিচার হবে। এটা শুনে নেওয়ার পরে যখন বুঝতে পারলো যে ক্ষমতায় বসলে কেমন হবে, কি হবে, এবার এ একটা ইন্ডিপেন্ডেন্সের কল দিয়ে দিল। যখন দিচ্ছে না সরকার বসতে, তখন সেই উদ্যান থেকেই যে সবাইকে বলল যে ওয়েস্ট আর্মি যারা আছে, ওয়েস্ট আর্মির বিরুদ্ধে একটা রেজিস্ট্যান্স তৈরি করতে, পাওয়া দিচ্ছে না, তাহলে একটা নিজেই একটা সরকার চালাবে। তো এই যখন কল যখন দিল, তখন 10 মার্চ থেকে 13ই মার্চ ওয়েস্টে কি হলো, যত ইন্টারন্যাশনাল ফ্লাইট ছিল সব ক্যান্সেল করে শুধুমাত্র আর্মি পাঠাতে লাগলো এখানে ঢাকাতে, মানে পুরো বাংলাদেশে, ইস্ট পাকিস্তানে পুরো আর্মি পাঠাচ্ছে, নেভাল থেকে শুরু করে সমস্ত কিছু। প্রথমে কি করলো, প্রথমে 25শে মার্চ ডেট যেটা ফিক্সড ছিল, ন্যাশনাল অ্যাসেম্বলি উদ্বোধন হবে, সেই 25শে মার্চের আগেই আর্মি পাঠানো হয়ে গেল এখানে, আস্তে আস্তে পাঠাতে লাগলো। যত আর্মি আসছে আস্তে আস্তে ভরে যাচ্ছে, বুঝতে পারছে যে ঘটনা অন্যদিকে যাচ্ছে, তখন এ বাঙালিকে সবাইকে রেজিস্ট্যান্স করার জন্য, ওয়েস্ট আর্মিকে মানে পাকিস্তানি আর্মিকে রেজিস্ট্যান্স করার জন্য নিজেদের মধ্যে একটা আলোচনা সমস্ত কিছু হতে থাকলো। এরই মধ্যে পাকিস্তান আর্মিতে যে বাঙালি যে আর্মিরা ছিল তাদেরকে ডিজার্ম করে দেওয়া হলো, বুঝতে পারলে? বাঙালি আর্মি পাকিস্তান আর্মিতে যারা আছে তাদেরকে ডিজার্ম করে দেওয়া হলো, মানে এরা যাতে বিদ্রোহ না করতে পারে, তো তাদের ডিজার্ম করে প্রচুর বাঙালি আর্মিকে মেরে দেওয়া হলো। আর কিছু কিছু বাঙালিকে, যেগুলোতে হয়তো লড়াইয়ের ব্যাপার নাই, গান নিয়ে থাকার ব্যাপার নেই, সে সমস্ত ফাঁকা জায়গাতে দিয়ে দিল, মানে এরা বিদ্রোহ যাতে না করতে পারে। ঠিক আছে, যেমন তোমার অফিসিয়াল কিছু জবে দিয়ে দিল, কিন্তু ফিল্ড ওয়ার্কে পাঠাবে না। ঠিক আছে, তো এইবার একটা শুধু আর্মি নিয়েই তো দেশ চলে না, প্রত্যেক প্রভিন্সে তো নিজের পুলিশ থাকে, তাই না? তো বাংলাদেশেও যখন একটা প্রভিন্স চলছে, তো বাংলাদেশেরও তো একটা পুলিশ আছে, তাই না? বাংলাদেশ রাইফেল একটা এখন ওখানকার যে লোকাল পুলিশ আছে সেটা চলছে। তো এর সঙ্গে এবার আর্মির যে একটা কনফ্রন্টেশন হবে, যে আসতে গেলে, সেটা একটা পরিষ্কার। এইবার ওখান থেকে যখন 25শে মার্চের পরিবর্তে 25শে মার্চ ওরা অপারেশন সার্চ লাইট শুরু করলো। ইয়াওয়াকান বাংলাদেশের মাটিতে অপারেশন সার্চ লাইট কবে শুরু হলো? 25শে মার্চ। যেখানে সরকার গঠন করার কথা ছিল 25শে মার্চ মুজিবুর রহমানের, সেই 25শে মার্চ অপারেশন সার্চ লাইট। এই অপারেশন সার্চ লাইট হলো যে যারা বাঙালি আছে, বিশেষ করে স্বাধীনতাকামী বাঙালি আছে, যারা স্বাধীনতা পেতে চাইছে, আজাদ হতে চাইছে, তাদেরকে খুঁজে খুঁজে ধরে মারা, কিচ্ছু না, কোনো কথাও না, কোনো কিছু না, তাদের খুঁজে ধরে মানে বের করে শুধু মারা আর কি। তো এইটা কে ভিকটিম হলো সব থেকে বেশি? তখন পাকিস্তানে, ইস্ট পাকিস্তান যেটা বাংলাদেশ, প্রচুর পরিমাণে হিন্দু বসবাস করতো। তাহলে এই অপারেশন সার্চ লাইটের সব থেকে বেশি ভিকটিম হয়ে দাঁড়ালো হিন্দু, মানেই তো তাদের কোনো অধিকার নেই ব্যাপারটা ওদের ওয়েস্টের কাছে। দেশ তো ভাগ হয়েছে হিন্দু আর মুসলিমের ভিত্তিতে, তাহলে হিন্দু মানে মেরে দেওয়া আর কি, কোনো কোনো কথাই হবে না। আর আওয়ামী লীগ হলে তো মেরে দিতে হবে, কিন্তু হিন্দু আওয়ামী লীগ হলে একবার সন্দেহ হতে পারে, সে কি ওর দিকেই আছে, আওয়ামী লীগের দিকেই আছে? সিট 162টার মধ্যে 160টা যদি তারাও পায়, তো কিছু ভোট তো তাদের ছিল, জিততে কোনোটাই পারেনি, কিন্তু কিছু ভোট তো ছিল, কিছু সাপোর্টার তো ছিল ওয়েস্ট পাকিস্তানের। কারা ছিল ওয়েস্ট পাকিস্তানের সাপোর্টার সেটা আমি বলছি আস্তে আস্তে। তো খুঁজতো যে ওয়েস্ট পাকিস্তানের সাপোর্টার নাকি, আর যাদের যাদের ইনফরমেশন পেলো তাদেরকে সবাইকে কিচ্ছু না, কোনো কথাও না, সব মানে একদম মানে টানো, ঘর থেকে বের করো, মেল আছে মানেই তাদের মারো, ফিমেল হতে গেলে রেপ করো, মানে এগুলো একটা স্ট্র্যাটেজির মধ্যে পড়ে গেল। মানে বাঙালি জাতিকে নস্যাৎ করো, সে বাঙালি মুসলিম হোক, বাঙালি হিন্দু হোক, তাহলে বিশেষ করে বড় ভিকটিম বাঙালি হিন্দুরা হয়েছিল, মানে কম্পারেটিভ টু মুসলিম, কিন্তু মুসলিমে তাকে চিন্তা ভাবনা করতে হয়েছিল যে এটা ওয়েস্ট ফেভার্ড মুসলিম আছে না ইস্ট ফেভার্ড মুসলিম আছে। কিন্তু হিন্দুর ক্ষেত্রে তো করা হয়নি, হিন্দুর ক্ষেত্রে তো কোনো নির্দ্বিধাতে হিন্দু আছে মানে মারো, ফিমেল আছে মানে রেপ করো, মানে এই এত অত্যাচার তাদের চালানো হয়েছিল। এবার কথা হলো যে বাংলাদেশ হঠাৎ করে এই যে স্বাধীনতার চিন্তাটা বাঙালিদের মনে প্রথম কি এমনিই চলে আসলো যে ইলেকশনে হারার জন্য? ওটাই কি একটা কারণ যে ইলেকশনে আমি জিতলাম, ইলেকশনে জিতলাম, জিতে আমাকে সরকার গঠন করতে দিল না বলেই কি বাংলাদেশ ফ্রিডম হতে চেয়ে গেল? না। 1947 সালের পরে দেশ যখন আজাদ হলো,
তখন দেখা গেল যে পাকিস্তান, ইস্ট আর ওয়েস্ট পাকিস্তানে যে ফাইন্যান্সিয়াল যে খরচ, এমনি তো বাংলাদেশ ফাইন্যান্সিয়াল দিক থেকে খুব দুর্বল ছিল, অ্যাগ্রারিয়ান কোনো ইন্ডাস্ট্রি ছিল না, কোনো কিছু ছিল না, কিন্তু ওয়েস্ট পাকিস্তানে প্রচুর ইন্ডাস্ট্রি ছিল, লোকজনের কন্ডিশন খুব ভালো ছিল। কিন্তু সরকারি ফান্ড যদি দেখা যায়, পয়সা খরচ যদি দেখা যায়, 100 টাকা যদি ওয়েস্ট হয়েছে সরকারের, তার 40% টাকা এখানে খরচ হয়েছে। হয়ে জনসংখ্যা এখানে বেশি বাংলাদেশে, ওখানে 100 টাকা খরচ হতে গেলে এখানে 40 টাকা খরচ হয়েছে, মানে ওর 40% টাকা এখানে খরচ হয়েছে। তাহলে স্বাভাবিকভাবে ডেভেলপমেন্টের কোনো চান্সেস থাকবে না। মিলিটারিতে যখন বাঙালিদের প্রবেশের কথা আসলো, তখন ওয়েস্টের লোকজনরা মিলিটারিতে কমান্ডটা ওদের হাতে ছিল, বাঙালিদের প্রবেশকে রেস্ট্রিক্টেড করে দিল, বললো বাঙালিরা সেরকম এভেল বডিড নয় বা সেরকম শক্ত সামর্থ্য নয়। কাদের? ওদের যে পাঞ্জাবি আছে, ওদের যে তোমার পাখতুনস আছে, মানে তোমার ধরো এদের তুলনায় ওদের ওই রকম ভাবে যে শক্ত সামর্থ্য অত নাই, তাই পাকিস্তানি আর্মিতে তাদের জায়গা হবে না। তা একটা আর্মিতে বড় একটা তাহলে সংখ্যা প্রচুর পরিমাণে কমে গেল, বাঙালিদের ঢুকতে পারছে না। এটা বাঙালির নেতারা যারা ছিল ইস্ট পাকিস্তানে, তারা এটা অ্যাকসেপ্ট করতে পারছিল না। এরকম দুটো ঘটনা। 1965 সালে যখন ভারতবর্ষের সঙ্গে পাকিস্তানে একবার যুদ্ধ হলো, তখন বাংলাদেশ খুব ইনসিকিউর ফিল করেছিল। তো বাংলাদেশ যদি ভারতবর্ষে চাইতো তখনও দখল করে নিতে পারতো, কিন্তু এই ফ্রন্টে বাংলাদেশে কোনোদিন যুদ্ধ লড়েইনি ভারতবর্ষ, তখন লড়েনি কেন, অতটাকে সেরকম। কিন্তু এখানে ওদের যে থাকার কথা, যে ইনস্ট্রুমেন্ট বা ওদের যে পুলিশ বা মিলিটারি বা যে সমস্ত কিছু, এগুলো খুব কম ছিল। তাই বাংলাদেশের জনগণ ভেবেছিল যে ইন্ডিয়া যদি এই মুহূর্তে অ্যাটাক করে ফেলে, তাদের কিচ্ছু কোনো উপায় হবে না, কারণ সেই ডিফেন্ড করার মতো সেরকম সলিটারি কিছু রাখাই নেই এখানে। যা লড়ছে ওয়েস্ট নিজের দিকে লড়ছে, তাহলে এই একটা মানে অবজ্ঞার পাত্র হয়ে দাঁড়াচ্ছে বাংলাদেশ সব সময়। ফাইন্যান্সিয়ালি হেল্প পাচ্ছে না ওয়েস্ট থেকে। আর 1948 সালে আর একটা কাজ করে দিয়েছিল জিন্না এসেই, যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ উর্দুকে করে দেওয়া হয়। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ওখানে যখন একটাই ল্যাঙ্গুয়েজ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, সেটা উর্দু হয়ে গেল। উর্দু যখন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হয়ে গেল, বাঙালিদের সবথেকে বড়, মুসলিম হলেও ওদের বড় চিন্তা, ওদের কালচার কিন্তু ওয়েস্ট পাকিস্তানের সঙ্গে কালচার আর ল্যাঙ্গুয়েজের বড় একটা ডিফারেন্স হচ্ছে ইস্ট পাকিস্তানের। বুঝতে পারলে? ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হলেও ধর্মের ভিত্তিতে মুসলিমরা ইস্ট পাকিস্তানে যোগ হয়ে পাকিস্তানে গেলেও বাঙালি, কিন্তু ওয়েস্ট পাকিস্তান আর ইস্ট পাকিস্তানের মধ্যে যখন ডিফারেন্স এতটাই বেড়ে গেল, তখন ধর্ম আর অতটা গুরুত্ব পেল না। তখন তারা ধর্মকে ত্যাগ করে কালচার আর ল্যাঙ্গুয়েজটাই বড় হয়ে দাঁড়ালো। বাঙালি দেখলো, বাঙালিরা বলতে লাগলো তখন ইস্ট পাকিস্তানের, যে ব্রিটিশ পিরিয়ডের সময় রুপি থেকে এই সমস্ত কিছু সবকিছুতে বাংলা লেখা থাকতো, আর আজ আমরা দেশ আলাদা হলো, দেশ আলাদা হওয়ার পর আমাদের জনসংখ্যা বেশি, আর সেইখানে মানে আমরা বাংলাতে কথা বলতে পারবো না, আমাদের বাংলার প্রাধান্য থাকবে না, আমরা বলতে পারবো না। তো 1948 সালে যখন করেছিল এটা জিন্না, তখনই ভাষা আন্দোলন বাংলাদেশের মাটিতে প্রথম শুরু হয়েছিল। বুঝতে পারলে? আজ যে ইন্টারন্যাশনাল 21শে ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে দেখছো, সেটা কিন্তু সেখান থেকে। তাহলে ঢাকাতে এটার জন্য কি হলো, যে ওরা সেটা মানতে চাইলো না, যে উর্দু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হবে না, উর্দুর সাথে বাংলাও হতে হবে, ইংলিশও হতে হবে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, তো সেটা দেবে না। এবার এর প্রতিবাদে ঢাকা ইউনিভার্সিটিতে একটা বিরোধ হলো। এবার এটা বিরোধ যখন হলো, তখন নির্বিচারে তাদের হত্যা করা হলো, গুলি করা হলো। কি ডেটটা ছিল? ডেটটা ছিল 21শে ফেব্রুয়ারি। তো প্রচুর সংখ্যক লোককে মারা হয়েছিল, তো মৃত্যুবরণ করেছিল। এবার সেইখান থেকে তুলে নিয়ে ইউনেস্কো এই 21শে ফেব্রুয়ারিটাকে ইন্টারন্যাশনাল মাদার ডে বলে ঘোষণা করেছে 1999 সালে। বেশ কোনটা? ওই বাংলাদেশের ঢাকাতে সেই মাতৃভাষা আন্দোলনটা। বুঝতে পারলে? তাহলে বাংলাতে যখন তারা, এদের কাছে উর্দুটা নতুন, মুসলিম হলেও উর্দুটা এদের কাছে সেরকম, এরা বাংলা ভাষায় কথা বলে, কালচার বাংলা, ভাষা বাংলা। ওরা বাংলাকে কেন নিতে চাইছে না ওয়েস্ট পাকিস্তান? বলছে বাংলাতে হিন্দুত্বের একটা প্রভাব আছে, যার কারণে বাংলাকে কোনোদিন আমরা এই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের মধ্যে ইনক্লুড করব না। তাই ডিস্টিংশন অ্যান্ড ডিফারেন্স একটা কালচারের একটা তো হয়েই গেল, ফাইন্যান্সিয়াল একটা ডিফারেন্স থাকলো। আলটিমেটলি শেষে কি হলো, 1970 সালে একটা ভোলা সাইক্লোন হয়েছিল বাংলাদেশে। বাংলাদেশ সাইক্লোন প্রমুখ। তো সাইক্লোন হয়েছিল 12ই নভেম্বর। সেই সাইক্লোনে 3 লক্ষ লোক অ্যাপ্রক্স মারা গেছিল। তো 3 লক্ষ লোক অ্যাপ্রক্স মারা গেলে পাকিস্তান সরকারের, ওয়েস্ট সরকারের যার কাছে রিসোর্স ছিল, যার সাহায্য করার কথা, সে অ্যাডিকুয়েটলি সাহায্য করেনি, ঠিকঠাক ওকে রিসোর্সেস দেয়নি। মানে যে রিলিফ যেগুলো দেওয়ার কথা, সেই রিলিফটাও ঠিকঠাক দেয়নি।
তো তাতে একটা বড় ওদের মধ্যে ডিসকন্টেন্ট হয়েছিল, এবং রিলিফ যখন কাজ, এবং আওয়ামী লীগ সরকার তখন একটা স্ট্রাইকও ডেকেছিল যে কেন রিলিফ ঠিকঠাক হচ্ছে না। ইয়াও খান পরে বলেছিল যে আমরা আন্ডার এস্টিমেট করেছিলাম, আমরা বুঝতে পারিনি ব্যাপারটা যে এত ক্ষতিগ্রস্ত হয়েছে, যা ক্ষতিগ্রস্ত হয়েছে তার মানে সামান্য মাত্র রিলিফ পাঠানো হয়েছিল, যাতে জনগণের কোনো উপকারী সেরকম ভাবে হয়ে উঠতে পারেনি। তাহলে সেই রিলিফের কাজকে স্ট্রাইক করে বন্ধ করে দেওয়া, মানে ওইখানে দুটো প্যারালাল সরকার, পশ্চিমের সরকার যারা রিলিফ দিচ্ছে, আবার ওখানকারও সরকার যেটা আছে প্রভিন্সের সরকার, তারাও রিলিফ দিচ্ছে। তো এই করতে গিয়ে একটা দ্বন্দ্ব হলো, দু সরকারের মধ্যে ঝামেলা হলো, রিলিফের কাজও বন্ধ হলো। তখন আলটিমেটলি এটার পরে ওরা আর চুপ করে থাকলো না, তারপরে ইলেকশন হলো। ইলেকশন হওয়ার পর অনেকগুলো কাজ যখন দেখতে পেলো যে ওয়েস্টের সঙ্গে আমাদের চিন্তাধারা একবারে মিলতে পারে না, আমরা কোনো মতেই ওয়েস্ট পাকিস্তানের কাছ থেকে ভালো কিছু আশা করতে পারি না। আমাদের বাংলা ভাষা সেটাকে মেরে দিল, 100 টাকা ওখানে খরচ হবে তো 40 টাকা এখানে খরচ হবে, যে এখানে বেশি হওয়া উচিত ছিল, এখানে লোকজন খুব গরিব, তাই না? ওখানে অলরেডি ডেভেলপড হয়েছে, সেটাও হলো না। কালচারের দিক থেকে কোনো কিছু মিলছে না। 1965 সালের যখন যুদ্ধ হলো তখন আমাদের সিকিউরিটি এন্ডেঞ্জার হয়ে গেল। তারপরে ওভারঅল যখন সরকার করতে গেলাম, তখন সেই সরকারকেও তারা করতে দিল না। তখন অল পাকিস্তান আওয়ামী লীগ এগুলো সমস্ত কিছু কারণে ডিসকন্টেন্ট হয়ে একটা ইন্ডিপেন্ডেন্ট দেশের চিন্তা ভাবনা করে সেই জায়গা থেকে একটা বাংলাদেশের বেরিয়ে আসলো। কি এই বেরোনোর চিন্তাধারা বেরোনোর আগে যখন উনি ভাষণ দিলেন, সেই ভাষণ দেওয়া থেকে ঢাকার যে সোহরাওয়ার্দী উদ্যানে, সেই ভাষণ থেকে ওরা বুঝে গেল যে তারা হয়তো আলাদা ইন্ডিপেন্ডেন্ট একটা দেশের কথা ভাবছে। এই ভাবতে গিয়ে ওই 10 থেকে 13 মার্চের মধ্যে প্রচুর পরিমাণে আর্মি এসে ঢুকলো, নেভাল এসে ঢুকলো, যত বাঙালি আর্মি ছিল ডিজার্ম করা হলো, যাদের যুদ্ধে থাকবে না আর কি, এবং তাদেরকে অনেককে নির্বিচারে হত্যা করা হলো। এবার পাকিস্তানি আর্মি এসে শুধু কোনো কিছুই না, মানুষ খুঁজে বুঝে নিয়ে এইবার শুধুমাত্র কোনটা আওয়ামী লীগের লোক হবে এরকম বুঝে নিয়ে তাকে নির্বিচারে গুলি করতে লাগলো হঠাৎ। তখনকার দিনে এইরকম তো আর আমাদের সিস্টেম ছিল না যে আজকে হঠাৎ করে বাংলাদেশ এখানে আমেরিকাতে কিছু হলো 5 মিনিট সঙ্গে সঙ্গে আমরা এখানে দেখে নিতে পারবো, সেই দেখাটা তো সম্ভব ছিল না 1971 সালে। তো কি হচ্ছে না হচ্ছে, শুধু দূর থেকে খবর আসতে বা কিছু করতে তো অনেকটা সময় লাগবে। 25 মার্চ ওরা যে অপারেশন সার্চলাইট স্টার্ট করলো, এই অপারেশন সার্চলাইটে 25 মার্চ থেকে রাতেই মানে বাংলাদেশের মাটিতে শেখ মুজিবুর রহমানকে অ্যারেস্ট করে ফেললো। তো ওকে 25 মার্চে অ্যারেস্ট যখন করলো, তো ও কোনো রকম একটা বেতার মানে টেলিগ্রাম করতে পেরেছিল, সেখানে প্রত্যেক বাংলাদেশিকে মানে বাঙালিদেরকে রেজিস্ট্যান্স বলেছিল, ওয়েস্টার্ন আর্মিকে রেজিস্ট্যান্স দাও আর নিজেদের একটা দেশ তৈরি করবে। তারপরে সেই 26 তারিখ যেটা ডেট হলো, সেই 26 তারিখ তো অলরেডি সে অ্যারেস্টেড হয়ে গেছে। 25 তারিখের রাতে মানে রাত 1:30টার দিকে অ্যারেস্ট হয়েছে, তা রাত 1:30টার দিকে অ্যারেস্ট 26 তারিখ পড়ে গেছে। এই 25 তারিখে যে নির্বিচারে একদম গণহত্যা হলো, জেনোসাইড বাংলাদেশি পিপুলের আর কি, তার মধ্যে সব থেকে বড় ভিকটিম হলো হিন্দুরা। 20% মোর দ্যান পিপুল হিন্দু তখন ছিল ওখানে। তো এইবার নির্বিচারে যে হত্যাচার হচ্ছে, এই হত্যার খবর কিন্তু সবসময় এবার বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার বর্ডার তো একদম লেগে, লোক পালিয়ে আসুক, রিফিউজি আসুক, সবকিছু খবর তো সব আগে ভারত পাবে, সব থেকে আগে খবর তো ভারত পাবে। তো ভারত এই খবরগুলো আস্তে আস্তে যখন ইনফিল্ট্রেশন এরকম হতে লাগলো, সব রিফিউজি আসতে লাগলো, খবর পাচ্ছে যে এইরকম হচ্ছে, এত কিছু ঘটনা ঘটছে। তো 25 তারিখ থেকে 26 তারিখে, এবার 26 তারিখে ওরা একটা ডিক্লারেশন দিয়ে এবার ওদের ফেভারে হয়ে কেউ একটা বেতার দিল আর কি। সে বেতার বাংলাদেশ যে কেন্দ্র ছিল ওখানে, সেই কেন্দ্রটা ওরা রিবেলরা দখল করে নিয়েছে। এবার রিবেল কারা? ওই আওয়ামী লীগ, মানে পাকিস্তানের সরকারের কাছ থেকে বাংলাদেশের মাটিতে তারা দখল করে নিয়েছে, এবং তারা সেখান থেকে একটা সঞ্চার করে। চিটাগংয়ে কোথায় এটা গিয়ে একটা মানে ট্রান্সমিট হলো টেলিগ্রামটা। তো এইবার অন্য কোথা থেকে, সব তো পাকিস্তানি আর্মি বসে গেছে, করতে পারছে না। তো ওই সময় একটা যাবে, খবরটা ছুটবে কি করে, গোটা বিশ্বে বেরোবে কি করে যে বাংলাদেশে এত বড় যুদ্ধ লেগেছে আর বাংলাদেশ লিবারেশন চাইছে, ওয়ার চাইছে, এটা যাবে কি করে? বে অফ বেঙ্গলের ওপর দিয়ে একটা জাপানি শিপ যাচ্ছিল। তো জাপানি শিপ যাওয়ার সময় তো একটা ব্রডকাস্টিং, এদের যে কি একটা কুলগাঁও মানে একটা জায়গা আছে, ওই জায়গা থেকে ওরা ব্রডকাস্ট করছিল যে বাংলাদেশের পিপুল লিবারেশন ঘোষণা করছে। হ্যাঁ, সেই মেজর জিয়াউর রহমান বলে একজন আছে, যে আমি বঙ্গবন্ধু মানে মুজিবুর রহমানের ফেভারে ঘোষণা করছি যে এটা এই সমস্ত কিছু। তো এইটা ওই শিপে যখন রিসিভ হয়, ওই শিপ তখন ওখান থেকে আবার সেটাকে অস্ট্রেলিয়াতে ট্রান্সমিট করে, অস্ট্রেলিয়া থেকে বিবিসিতে যায়, তখন আস্তে আস্তে অল জানতে পারে 25-26 তারিখের মধ্যে যে বাংলাদেশে এরকম একটা বড় টেনশন হয়েছে এবং তারা লিবারেশন ঘোষণা করছে। বুঝলে? তো এই 25, 26, 27 তো কিলিং চলছে, চলতে চলতে মার্চ মাসে শুরু হয়েছে যুদ্ধ, আর দেশ স্বাধীন হচ্ছে 16ই ডিসেম্বর গিয়ে। তাহলে কত বড় লড়াই চলছে ওদের। তো প্রথম দিকে তো আওয়ামী লীগ ছিল, এরা তো আর্ম ছিল না, লড়ার জন্য এরকম ভাবে তৈরি ছিল না, ভেবেছিল হ্যাঁ
বাংলাদেশ যে পুলিশ ছিল, সে বাংলাদেশ পুলিশ যখন আর্মির সঙ্গে লড়াই করলো, তারা আওয়ামী লীগের ফেভার নিল, আওয়ামী লীগের সরকার ওখানে আওয়ামী লীগের ফেভার নিল। তারা এদের সঙ্গে পুলিশে, এবার আর্মি যারা ছিল, আর্মিকে ডিসব্যান্ডেল মানে ভেঙে দেওয়া হয়েছে। এবার যারা আর্মিকে ডিজার্ম করা হচ্ছে, সেই আর্মিগুলো আবার এসে আবার কি জয়েন করলো, ওর নাম দেওয়া হলো মুক্তি বাহিনী। নাম শুনেছো তো? যেটাকে কেন্দ্র করে আজকে বড় ঝামেলা হচ্ছে, মুক্তিযোদ্ধা বা মুক্তি বাহিনী। এই মুক্তি বাহিনী নাম দিল। এই আওয়ামী লীগের মুক্তি বাহিনী তখন যারা আর্মি থেকে বাদ পড়েছে, আর এবেল বডিড পার্সন যারা আছে আওয়ামী লীগের বড় বড় নেতা, এরা মুক্তি বাহিনীর দেশকে আজাদ করার জন্য উঠে পড়ে লাগতে লাগলো। প্রথম দিকে মনসুনের আগেই মোটামুটি পাকিস্তান পুরোটাকে কন্ট্রোল করে নিল, কিছু করার নেই। আওয়ামী লীগের নেতারা কোনো রকমে পালিয়ে বেঁচে কোনো রকমে বেঁচে থাকতে চেষ্টা করলো, রেজিস্ট্যান্স দিল। এইবার এদেরকে ভারতবর্ষ একটা বুদ্ধি করে এক একটা করে এদের গেরিলা ওয়ারফেয়ারে একটা ট্রেনিং দিতে লাগলো। যুদ্ধ চলছে, এরই মধ্যে ভারতের শরণাপন্ন হয়েছে। ভারতের সঙ্গে মুজিবুর রহমানের সম্পর্ক খুব ভালো ছিল। তাহলে সেই ক্ষেত্রে ভারতের শরণাপন্ন হওয়াতে, আর ভারত দেখছে যে শরণাপন্ন হোক আর না হোক, আমার কাছে তো বড় অসুবিধা, কারণ যত রিফিউজি আছে হিন্দুরা বা মুসলিম নির্বিশেষে তো এখানেই ঢুকবে। মোটামুটি 1 কোটি লোক সেই সময় পশ্চিমবঙ্গ আর এতে ঢুকেছে, আসামে ঢুকেছে। সে বাংলাদেশি মুসলিম হিন্দু নির্বিশেষে 1 কোটি লোক ঢুকেছে, আর 3 কোটি লোক ওখানে ডিসপ্লেসড হয়েছে বাংলাদেশে। এই সেই যুদ্ধ চলতে চলতে যখন 25শে মার্চ থেকে 26শে মার্চে অ্যারেস্ট হয়ে গেল, তারপরে আওয়ামী লীগের লোকজন রেজিস্ট দিতে লাগলো, পুলিশের সঙ্গে দ্বন্দ্ব হতে লাগলো। এইবার ভারতবর্ষের সেটা কিন্তু তাদের সঙ্গে যোগাযোগ করে আওয়ামী লীগের লোকজন, যাদের মুক্তি বাহিনী, যারা সেনা থেকে রিটায়ার্ড, তাদের একটা ট্রেনিং এর বন্দোবস্ত করলো। ট্রেনিং থেকে 5 থেকে 8 উইক এর মধ্যে ট্রেনিং করে তাদের একটা যুদ্ধ লড়ার মতো করে তৈরি করে দেওয়া হলো। প্রচুর পরিমাণে আস্তে আস্তে ক্যাডার হলো। ডিউরিং মনসুন জুন জুলাই আস্তে আস্তে মোটামুটি বাংলাদেশ মানে পাকিস্তান হয়ে গেল যে আমরা কন্ট্রোল করে নিয়েছি ব্যাপারটা আর কি। মানে জুন জুলাই আস্তে আস্তে ভাবলো যে আমরা কন্ট্রোল করে নিয়েছি, কিন্তু বাংলাদেশি ওয়েস্ট বেঙ্গলের বর্ডারে যতটাই বর্ডার আছে, যে বর্ডারে যে পুরোভাবে তৈরি হয়ে যাচ্ছে মুক্তি বাহিনী, যে ট্রেনিং পাচ্ছে, এই বর্ডার, ওরা একদম বর্ডার এরিয়া, এবার এরা আস্তে আস্তে গেরিলা ফাইটিং এ ঢুকবে। গেরিলা ওয়ারফেয়ারের যে ট্রেনিং ভারত থেকে সেটা পেয়ে এলো। পাওয়ার পরে এইবার 2000-3000 করে আস্তে আস্তে করে এরা কিন্তু ঢুকতে 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 ভেতরে যতগুলো আউটপোস্ট বিভিন্ন টার্গেট করলো, পুরো বাংলাদেশকে ওদের মিলিটারি ছকে 11টা সেকশনে ভাগ করে ফেলে তোমার মানে যে যে সেক্টরগুলো অ্যাটাক করতে হবে। এবার কি হলো, ধরো কোথাও কালভার্ট তুলে দেওয়া, উড়িয়ে দেওয়া হলো, কোথাও ব্রিজ ভেঙে দেওয়া হলো, তাহলে পাকিস্তানি আর্মি বাংলাদেশের মাটিতে যে যেখানে ছিল আর কিন্তু কেউ কমিউনিকেশনে থাকলো না, তো সবাই নিজের নিজের জায়গায় সীমাবদ্ধ হয়ে গেল। এয়ার স্ট্রাইকও করা হলো তাদের ওপরে। নেভাল জ্যাকপট বলে একটা অপারেশন তারা করেছিল। এই জ্যাকপট অপারেশনের থ্রু যে মিলিটারি সাহায্যগুলো আসছিল, সেই মিলিটারি সাহায্যগুলো রুট কানেকশন কেটে দেওয়া হয়েছিল। এই রুট কানেকশন যখন কেটে দিলে, ধরো যদি নেভাল সাপোর্ট যদি না পায়, তাহলে একমাত্র এয়ার সাপোর্ট আসতে হবে। তাহলে এয়ার সাপোর্ট ও এয়ার বেসও সেরকম ভাবে ধ্বংস করেছে। তাহলে নেভাল সাপোর্ট যখন পেলো না আর এয়ার সাপোর্ট যখন পাচ্ছে না, তাহলে বাংলাদেশে যে আর্মিগুলো আছে, সেই আর্মিগুলো তো তখন তো আর মানে, তাও আবার বাংলাদেশের জায়গাতে প্রত্যেকটা কালভার্ট তুমি ভাঙা পাবে। ওখানকার লোকাল লোকই আছে আওয়ামী লীগ, তারা ভেঙে দিয়েছে, ব্রিজ ভেঙে দিয়েছে। এবার গেরিলা ওয়ারফেয়ারে এই সমস্ত কিছু, এবার তারা যেখানে আছে রাত দিন যখনই হোক অ্যাটাক করছে আর কি। গেরিলা ওয়ারফেয়ারে যতগুলো পোস্ট আছে আস্তে আস্তে এরা রিগেইন করতে লাগলো। রিগেইন করতে করতে যুদ্ধ, ইন্ডিয়া কিন্তু ডাইরেক্টলি যুদ্ধে ইনভলভ হয়নি তখনও কোনো যে। এবার আস্তে আস্তে এরা যখন রিগেইন করছে করছে, হঠাৎ করে মাসটা যখন চলে আসলো তোমার ডিসেম্বর, যখন আসলো ডিসেম্বরের 3rd ডিসেম্বর, পাকিস্তানের মাথা ঘুরে গিয়ে বুঝতে পারছে এটা ভারতবর্ষের সাপোর্টেই বোধহয় এতদিন যুদ্ধটা চলছে, কেন পারছি না। ও আমাদের ওয়েস্ট ফ্রন্টে, নর্দার্ন ফ্রন্টে অ্যাটাক করে বসলো। কি অ্যাটাক করে বসলো, এটা প্রিএমটিভ অ্যাটাক, মানে তোমাকে গ্রাউন্ডেই ধূলিসাৎ করে দেবো, তুমি লড়তে আর পারবে না। তো যতগুলো এয়ার বেস ছিল নর্দার্ন ফ্রন্টে, তোমার আম্বালা থেকে শুরু, অমৃতসর থেকে শুরু করে, তোমার কাশ্মীর থেকে শুরু করে, এবার রাজস্থান থেকে শুরু করে সমস্ত এয়ার ফিল্ডে এরা অ্যাটাক করলো, যাতে প্লেন আর ওখান থেকে উঠতেই না পারে। তো 3rd ডিসেম্বর যখন ওরা অ্যাটাক করলো, তো অ্যাটাক করার আগে ভারতবর্ষ তো চুপচাপ বসেছিল না যে এরকম ঘটনা একটা ঘটতে পারে। তো ভারতও সেরকম মনোভাবে মানে ইন্টারনালি প্রিপেয়ার্ড ছিল আর কি। সেই দিনই ভারতবর্ষ কিন্তু যুদ্ধে ঝাঁপিয়ে পড়লো। আর বড় একটা ব্যাপার, আমরা যতই বলি না 1971 ইন্ডিয়া আর বাংলাদেশে দুজনেই যুদ্ধের পরিস্থিতি হয়েছে, কিন্তু কেউ ওয়ারের ডিক্লারেশন দেয়নি, যুদ্ধের ঘোষণা কেউ করেনি। তো 3 তারিখে যখন যুদ্ধ, ওরা যখন অ্যাটাক করলো, ভেবেছিল প্রথমেই ধরাশায়ী করে দেবো। তো তারপরে দেখলো যে সঙ্গে সঙ্গে ওখানে তো যুদ্ধ হলোই, সাথে কি হলো, ইস্ট পাকিস্তান যেটা ছিল, সেই ইস্ট পাকিস্তানে আমাদের সেনা কিন্তু বাংলাদেশের মাটিতে মুক্তি বাহিনীর সাথে ঢুকে পড়লো। তাহলে বাংলাদেশের মাটিতে তাকে সাহায্য করার জন্য মুক্তি বাহিনী আসলো।
এবার এখন একটা শব্দ শুনে হবে রাজাকার, শব্দ শুনেছো তো? রাজাকার, রাজাকার। বাংলাদেশে কিছুদিন আগে স্লোগান চলছিল না, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এবার ওয়েস্ট থেকে যে আর্মিরা এসেছিল, সেই আর্মিকে সাহায্য করার জন্য বাংলাদেশের মাটিতে জেনারেল লেফটেন্যান্ট জেনারেল যে টিক্কা খান ইস্টের কমান্ডে ছিল, ইস্ট বাংলাদেশের, সে টিক্কা খান তাদের ওখানে কিছু স্পাই প্যারামিলিটারি ফোর্সেস তৈরি করেছিল। সেটা একটা হচ্ছে রাজাকার, একটা আলবাদার, অলসামস, এরকম আর কি। তাহলে এই রাজাকার হলো কারা? রাজাকার হলো যে প্রো পাকিস্তানি মাইন্ডেড পিপুল যারা ইস্ট পাকিস্তানে বসবাস করছে। মানে এরা পাকিস্তানকে, এরা বাংলাদেশ আলাদা দেশ না, পাকিস্তানকে ফেভার করছে। বাঙালি হয়েও এরা পাকিস্তানকে ফেভার করছে। তারা ওখানে রাজাকার আর কি, যারা মিলিটারিকে সাহায্য করছে। যে কার ঘরে কাকে মারতে হবে, কি করতে হবে, ওখান থেকে এসে লোক বুঝবে কি করে? তাহলে এখানকার লোক কিছু নিশ্চয়ই সাহায্য করছে, যে ও আওয়ামী লীগ করে, ও এটা করে, ওকে করে, মানে প্রচুর পরিমাণে। এদের সংখ্যা খুব কম, যেহেতু ওরা পুরোটাই সিট পেয়েছিল, সংখ্যা এদের কমই হবে। তো এই ব্যক্তিরা একটা রাজাকার ফোর্স হলো, যারা পাকিস্তানি আর্মিকে সাহায্য করেছিল, প্যারামিলিটারি ফোর্সেস। আর একটা আলবাদার, আলবাদারকে যে পাকিস্তান, ইস্ট পাকিস্তানের মাটিতে যেটা বাংলাদেশ, তাতে বিহারি মুসলিম ছিল কিছু। এই বিহারি মুসলিমরা, বিহারি মুসলিমের সঙ্গে ভাষাগত ব্যাপারে যখন ওই যে ভাষাটাকে তুলে দেওয়া হলো, তখন তারপরে 1970 দিকে একটা দ্বন্দ্ব লেগেছিল, ভায়োলেন্স হয়েছিল বাঙালিদের সাথে আর বিহারি মুসলিমদের সাথে, দুটোই মুসলিম, বাঙালি মুসলিম আর বিহারিদের সাথে। তো ওদের মেরে মেরে ভাগানো হচ্ছিল। এখন যেটা হয় না, যে কোনো বিহারি হয়তো মহারাষ্ট্রে গেছে, মেরে ভাগানো হচ্ছে, মানে এই জিনিসটা। তো ওইখানে বিহারি মুসলিম ছিল, তো তাদের, তো এইটাকে কেন্দ্র করে ওরা অপারেশন সার্চলাইট কেন শুরু করলো? ওরা অজুহাত কি দিল? যে ওখানে বিহারি মুসলিমদের, এটা পাকিস্তান একটা ইউনাইটেড, এই বাঙালিরা মেরে মেরে ভাগাচ্ছে, যার কারণে এই অপারেশন সার্চলাইট শুরু করতে হলো। তো অপারেশন সার্চলাইট একটা নৃশংস একটা ঘটনা, এটা একদিন ধরে চলেনি, মানে হোলসেল জেনোসাইড হয়েছে। মানে মানে কি বলবো, জেনোসাইডাল যে রেপ, মানে প্রচুর পরিমাণে এত হয়েছে, মোর দেন 3 to 5 লাখ, মানে মানে উইমেন রেপড হয়েছে। আর অ্যাপ্রক্স 3 to 30 লাখ মানুষ শহীদ হয়েছে। কোনো কারণ নাই যে ব্যাটেল ডাইরেক্ট কনফ্রন্টেশন হচ্ছে না, এই বাড়িতে একটা ছেলে আছে, তাকে টেনে নিয়ে এসে গুলি করে দাও, এইটাই। কিন্তু গোটা বিশ্বতে এটা জানতে পারছে না, এটা কত বড় হেইনাস ক্রাইম, এটা তো যুদ্ধ না। মানে এই বাড়িতে 5জন ছেলে আছে, 5টা এবেল বডিড পার্সন আছে, যে লড়তে পারে বা অস্ত্র উঠাতে পারবে, বের করে নিয়ে এসে গুলি করে দাও। উইমেন আছে, রেপ করে দাও, বাস। কিন্তু কোন কোন বাড়িগুলো এগুলো? তাকে সাহায্য করার জন্য 3 ধরনের প্যারামিলিটারি ফোর্সেস বললাম, আলবাদার, আর একটা হচ্ছে রাজাকার্স, আর একটা হচ্ছে অলসামস। ঠিক আছে? অলসামস কারা? অলসামস হচ্ছে কট্টরপন্থী মুসলিম, যারা ইসলামিক এতে যারা বেশি বিশ্বাস করে, তারা ওই মানে মৌলানার দলটা হয়ে গেল এটা। আর বিহারি মুসলিম হলে আলবাদার হয়ে গেল। আর রাজাকার্স হলো যে জেনারেল পাবলিক, যারা পাকিস্তানকে ফেভার করে, মানে মানে ওখানকার ওই আওয়ামী লীগকে ফেভার করে না। তো এদের সাহায্যে কিন্তু বড় একটা পেরিফেরি তৈরি করে ইমিডিয়েটলি তারা সেটাকে কন্ট্রোল করে ফেলে। কিন্তু আওয়ামী লীগ যে আস্তে আস্তে এই জিনিসটা যে তৈরি করছিল, ওদের মুক্তি বাহিনী, সেনা থেকে যারা বেরিয়ে আসলো, তারপরে পুলিশ, ওখানকার লোকাল পুলিশ, জনগণেরা আস্তে আস্তে রেজিস্ট্যান্স দিতে লাগলো, দিতে লেগে আস্তে আস্তে এত বড় যে মুভমেন্ট দাঁড়িয়ে যাবে, সেটা বুঝতে পারিনি। আস্তে আস্তে এটা হতে হতে যখন ডিসেম্বর মাসে ভুল করে কন্ট্রোল করতে না পেরে, ওরা ওরা প্রথম মনসুন জুন জুলাই পর্যন্ত ঠিকঠাক কন্ট্রোল করেছিল, তারপরে থেকে সেটাকে আর মুক্তিবাহিনীকে কন্ট্রোল করতে পারছিল না। এইবার ডিসেম্বরের 3 তারিখে ওরা আমাদের নর্দার্ন ফ্রন্টে অ্যাটাক করে বসলো। তো নর্দার্ন ফ্রন্টে যখন অ্যাটাক করলো, কাশ্মীরেও যুদ্ধ লেগে গেল। তো অ্যাটাক করার সাথে সাথে ভারতবর্ষ লাফিয়ে পড়লো, সেখানেও ফাইটিং হলো। এবার ইস্টে ভারতবর্ষের সেনা কিন্তু পাকিস্তানের মাটিতে ঢুকে পড়লো। আর তার নেভাল যে সাপোর্ট থাকে, সেটাকে কেটে দিলে তার কিছু করতে পারবে না, নেভাল সাপোর্টটাও কেটে দেওয়া হলো। এইবার পুরো আর্মিকে সে ঘিরে নেওয়া হলো, পাকিস্তানের সমস্ত আর্মিকে। তো ইস্টের যে লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি খান খান ছিল তখন আর কি, যে হেড, মানে হেড চালাচ্ছিল, ওই মিলিটারি ফোর্সের হেড ছিল। আর আমাদের কে ছিল? জগজিৎ সিং আরোরা, লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং আরোরা, পাঞ্জাবি একজন ছিল। তো ওর কাছে লড়াইয়ের মধ্যে 16ই ডিসেম্বর পাকিস্তানের 93,000 ফোর্স কিন্তু সারেন্ডার করে। এই মোস্ট ইম্পর্টেন্ট ঘটনা হচ্ছে 3 থেকে 16 তারিখ পর্যন্ত বাংলাদেশের মাটিতে কি ঘটলো, ইন্টারন্যাশনাল কি অ্যাওয়ারনেস আসলো, কিভাবে দেশ তৈরি হয়ে গেল, এটা একটা খুব বুঝার ব্যাপার। 3 তারিখে ওরা যখন প্রথম অ্যাটাক করলো, ভারতবর্ষের ফোর্স মুক্তি বাহিনীর সাথে ঢুকে পড়লো। ঢুকে পড়ার পরে 4 তারিখে জুলফিকার আলী ভুট্টো, পিপলস পার্টির যে, যাকে প্রাইম মিনিস্টার করা হয়েছিল, যার মাস্টার প্ল্যান ছিল যে সরকার হতে দিচ্ছিল না, ওকে প্রাইম মিনিস্টার, ফরেন মিনিস্টার করা হয়েছিল, ও কোথায় চলে গেল? ওর বড় বন্ধু, বড় আঁকা আমেরিকার কাছে। আমেরিকা
কিসের জন্য কি কারণেই পাকিস্তানকে সাহায্য করছিল সেই জিনিসটা বুঝতে হবে। যে পাকিস্তানে কিন্তু আমেরিকার পুরনো বন্ধু কিন্তু পাকিস্তান। ভারতবর্ষে আমেরিকার কোনোদিন ওই অর্থ বন্ধুত্ব ছিল না। ভারতবর্ষের পুরনো বন্ধু হচ্ছে পাকিস্তান, আর চায়নারও কিন্তু পুরনো বন্ধু হচ্ছে পাকিস্তান। তাহলে এই দুটো দেশ কোনো মতেই চাইছিল না যে ভারতবর্ষ এই ইন্টারফারেন্স করে মানে এই একটা দেশকে আজাদ করে দেখ বা কিছু করে দেখ। ভারতবর্ষ আজাদ করতে যায়নি। বাঙালিদের ওপরে যে নৃশংস অত্যাচারটা হচ্ছিল, তো এই অত্যাচারটা আস্তে আস্তে এতদিন ধরে যুদ্ধ চলেছে, খবর না কোথাও কোথাও তো যাবে। এটা যখন আস্তে আস্তে মানে বাইরে যাচ্ছে, প্রভাব বেরোচ্ছে সব জায়গাতে, তখন কি করলো, এটাকে ধামাচাপার জন্য পাকিস্তানের যে মিলিটারি জেনারেল যে আছে আর যে ভুট্টো আছে, একজন পাকিস্তানি জার্নালিস্টকে, অ্যান্থনি মার্কারাস না কি একটা নাম আছে, অ্যান্থনি বলে একজন আছে, ওকে পাঠালো যে তুমি একটা স্টোরি তৈরি করো আর সেটা পাকিস্তানের ফেভারে তৈরি করো। এ কি করলো, ওখানে না গিয়ে পালিয়ে লন্ডন চলে গেল। পালিয়ে লন্ডন যখন চলে গেল, ওখানে গিয়ে টাইমসে ও কিন্তু একটা কালাম লিখলো, সেখানে পাকিস্তানের মাটিতে অপারেশন সার্চলাইটের নামে কি করা হয়েছে, প্রত্যেক মানুষকে কিভাবে গণহত্যা চলছে, সেটা একটা খুব মানে নিদারুণ বর্ণনা দিল। আর সেটা থেকে ব্রডকাস্ট কিন্তু বিবিসিতে হলো। এইটার পরে গোটা ওয়েস্ট কেন গোটা বিশ্ব কিন্তু নাড়াচড়া দিয়ে বসলো যে কি ঘটনা ঘটছে, কি হচ্ছে, সবাই জানতে পারলো। দেখো, পাকিস্তানেরই জার্নালিস্ট, তাকে পাঠানো হয়েছিল পাকিস্তানের ফেভারে গল্প লেখার জন্য, সে সেখানে বাংলাদেশে না গিয়ে পালিয়ে চলে গেল ইউনাইটেড কিংডম, লন্ডনে গিয়ে পাকিস্তানের বিরুদ্ধে সত্যি যা ঘটনা সবকিছু ও যা জানে সেটা প্রকাশ করলো। আর সেইটা থেকে, সেটা যেটা আমাদের ইন্দিরা গান্ধী, ও জানতেই সব কিছু, কিন্তু সেটা পড়ে খুব মুভড হয়েছিল, যেটা ওকে ইন্টারনালি অনেকটাই সাহায্য করেছিল যে পাকিস্তানের এগেনস্টে মানে ইনভেশন করে ভেতরে ঢুকে সেটাকে মুক্তি করানো আর কি, বাংলাদেশের মানে আজাদ করানোর জন্য। তো এইখান থেকে যখন গোটা বিশ্ব জানতে পারলো, তাহলে রিপারকেশন হিসাবে কি আসবে, ইউনাইটেড নেশনসের একটা তো রিপারকেশন আসা উচিত আছে। তো ইউনাইটেড নেশনস শুধুমাত্র কন্ডেম করলো জিনিসটাকে, যে কি হচ্ছে জিনিসটা, এটা কন্ডেম করলো, কিন্তু এই যুদ্ধটাকেও থামতে পারলো না, চেষ্টাই করেনি, অতটা প্রয়াস হয়নি। করবে কে, ইউনাইটেড নেশনসকে চালাচ্ছে কে, 5টা পার্মানেন্ট মেম্বার সিকিউরিটি কাউন্সিলে, তাই না? নাম তো জানো 5টা পার্মানেন্ট, একটা হচ্ছে তোমার ইউএসএ, আর একটা হচ্ছে ইউএসএসআর। এখন আজকের দিনে যে রাশিয়া দেখছো, সেই রাশিয়া এরকম 15টা স্টেট ছিল একসাথে, যেটা ইউনাইটেড সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক নামে পরিচিত, ইউএসএসআর ছিল। তাহলে ইউএসএসআর, ফ্রান্স, চায়না আর ব্রিটেন, ইউনাইটেড কিংডম, এই 5টা ছিল সিকিউরিটি কাউন্সিলের পার্মানেন্ট মেম্বার। তো ইউএনও শুধুমাত্র মানে এটাকে একটু কন্ডেম করলো আর কি হচ্ছে সেটা দেখার জন্য এনকোয়ারি ওই সমস্ত, কিন্তু এনকোয়ারি করতে কোনো কিছু লোক পাঠালো না। এত মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত লড়াই চলছে, কোনো কিছু হচ্ছে না। যেই ভারতের সঙ্গে দ্বন্দ্বটা বেঁধে গেছে, আমেরিকা দেখেও না দেখার ভান করছে যে বাংলাদেশের মাঠে পাকিস্তানে, ইস্ট পাকিস্তানে কি হচ্ছে। আমেরিকা বলছে ওটা পাকিস্তানের ইন্টারনাল ম্যাটার, পাকিস্তানের ইন্টারনাল ম্যাটার, সেখানে বাইরের কোনো রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি দেওয়া উচিত নয়, মানে দেখা উচিত নয়, মানে যা হচ্ছে ঠিক করে। এই আমেরিকা অস্ত্র সাপ্লাই করছে জর্ডন আর ইরানের পথে পাকিস্তানকে। পাকিস্তানি আর্মি উইপেন্স কোথায় পাচ্ছে, সমস্ত সাপোর্ট পাচ্ছে আমেরিকার কাছ থেকে। আমেরিকা অস্ত্র পাঠাচ্ছে লড়ার জন্য, সবকিছু করার জন্য, কিন্তু এই যে একটা জেনোসাইড হচ্ছে, আমেরিকানই ডিপ্লোম্যাট যে বাংলাদেশে ইস্ট পাকিস্তানে বসে আছে, সে একটা টেলিগ্রাম পাঠাচ্ছে, যেটাকে ব্লাড টেলিগ্রাম বলা হয়, মানে এত হেইনাস ক্রাইম হচ্ছে জনগণের উপরে, সেইটা কিন্তু সেই সরকার কিন্তু আর নিচ্ছে না। সব জানে সরকার, কিন্তু এত বড় ঘটনা, জঘন্য ঘটনা, মানুষকে দেখতে মাত্রই গুলি, মানে মানে হিন্দু পাওয়া মাত্রই মারা, মহিলা মানে রেপ, মানে এই সমস্ত কিছু এই ঘটনাগুলো ঘটছে, নৃশংস মানে মানে মানবতার বিরুদ্ধে একটা এত বড় একটা ক্রাইম ঘটছে, সেইটা কিন্তু পাকিস্তান মানে ইউএসএ সরকার কোনো মতেই ইন্টারফেয়ার করছে না, শুধুমাত্র বলছে ওটা পাকিস্তানের ইন্টারনাল ব্যাপার। কিন্তু 3 তারিখ যখন 3 ডিসেম্বরে যুদ্ধ বেঁধে গেল, তো 4 ডিসেম্বরে যখন ইউনাইটেড নেশনসে দৌড়ে চলে গেল জুলফিকার আলী ভুট্টো, যে ইউনাইটেড নেশনসকে মানে আমেরিকার থ্রুই যাচ্ছে, বলছে যে কিছু একটা করতে হবে, যুদ্ধ বন্ধ করতে হবে, কারণ ভারতের তো ওয়েটেজ ভারতের সঙ্গে পারবে না। তো যুদ্ধ বন্ধ করার জন্য ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিলে বসে পড়লো ইউনাইটেড স্টেটস, চায়না, ইউএসএসআর আর বাকি যে রাষ্ট্রগুলো। তো ওইখানে কিছুদিন মানে ওই 2-3 দিন, 7 তারিখে গিয়ে একটা রেজুলেশন পাস করে দিল ইউএসএ। কি পাস করলো, ইমিডিয়েট সিজ ফায়ার, মানে ভারতকে ওয়ার্নিং দিচ্ছে, ইমিডিয়েট সিজ ফায়ার করতে হবে, আর ট্রুপস যে ঢুকেছে সেটাকে তোমার নিজের দেশে ব্যাক নিতে আসতে হবে। কারণ আমাদের ট্রুপস তো বাংলাদেশে ঢুকে গেছে, যেটা ইস্ট পাকিস্তান, তাহলে সেটাকে ইমিডিয়েট সিজ ফায়ার করে বন্ধ করতে হবে, যুদ্ধ বন্ধ করতে হবে। সেই ঘটনাটা, এইটাকে
ভেটো, ওখানে 5 জন মেম্বার ছিল, 5 জন মেম্বারের মধ্যে ফ্রান্স আর ইউনাইটেড কিংডম কিন্তু যে বাংলাদেশের মাটিতে কি ঘটনা ঘটছে সেই ক্ষেত্রে কিন্তু এরা ভোট দিতে যায়নি। মানে দুজন ভোট দিল না। ভোট দিল না মানে কি, মানে অ্যাবস্টেন করলো, মানে বিরোধ তো করতে পারতো, বিরোধের জায়গাতে ছিল না, না অত শক্তিশালী না যে বিরোধ করব। বিরোধ করার মতো শুধুমাত্র একটাই পাওয়ারফুল, কারণ তখন বিশ্বকে বলা হয় বাইপোলার ওয়ার্ল্ড চলছে তখন। সেকেন্ড বিশ্বযুদ্ধ হওয়ার পর দেশের ইন্টারন্যাশনাল যে পলিটিক্স আছে সেই ইন্টারন্যাশনাল পলিটিক্স বাইপোলার বলা হয়। বাইপোলার হচ্ছে মানে দুটো ছাতা, একটা হচ্ছে ইউএসএ, একটা হচ্ছে ইউএসএসআর। বিশ্বের বিভিন্ন রাষ্ট্রগুলো এই ছাতার আন্ডারে আসতে লাগলো, এবং দুজনের আইডিওলজি দুই রকম, এর হচ্ছে কমিউনিজম আর এর আইডিওলজি হচ্ছে লিবারালিজম, ক্যাপিটালিজম। এ বিশ্বে ক্যাপিটালিজম প্রভাব বিস্তার করার জন্য সমস্ত রাষ্ট্রকে নিজের দিকে নিতে লাগলো নিজের প্রভাব বিস্তারের জন্য, আর এ কমিউনিজম প্রভাব করার জন্য নিজের দিকে নিতে লাগলো। তাহলে ওইখানে যখন প্রথম মিটিংয়ে বসলো, এবং ইউএসএ, সেটা ইউএসএর চিন্তাধারায় হচ্ছে যে ইমিডিয়েট সিজ ফায়ারের কথা বলছে, এন্ড অফ ওয়ার করতে বলছে, যুদ্ধ করতে বলছে। তো রেজুলেশন যে পাস হলো সেই রেজুলেশনে দুবার ভেটো প্রয়োগ করলো ইউএসএসআর। এই ভেটো প্রয়োগ করাটা নিশ্চয়ই ইউএসএ ভালো চোখে নেবে না। আর চায়না কে মেজরিটি কেন হলো, 3 জন আছে, 2 জন তো ভোট দিল না, ইউনাইটেড কিংডম আর এ তো ভোট দিল না, ফ্রান্স ভোট দিল না, তাহলে ওখানে 3 জন আছে, ইউএসএসআর আছে, ইউএসএ আছে আর চায়না আছে। তাহলে ইউএসএ আর চায়না এক হয়ে গেল। দেখো আজ যে বড় শক্তি দুটোকে অপোজিশনে দেখতে পাচ্ছ লড়াই, চায়নারা, এরা কিন্তু ওখানে এক হয়ে গেল। এরা দুজনে তখন মিত্র ছিল, মানে মিত্র ছিল, দিয়ে এক হয়ে গেল, ইউএসএসআর একাই পড়ে গেল। ইউএসএসআর কিন্তু এটা ভেটো প্রয়োগ করলো। ভেটো প্রয়োগ বুঝো তো, সিকিউরিটি কাউন্সিলকে ওয়ার্ল্ডের ব্যাপারে কোনো, ছোট্ট করে বলছি, কোনো ডিসিশন নিতে হলে 5 জনকে ইউনাইটলি, যারা মিটিংয়ে থাকবে 5টা মেম্বার যদি থাকে তাহলে ইউনাইটলি ডিসিশন নিতে হবে। কেউ যদি বলে যে না এটা হবে না, তাহলে ওটা ভেটো প্রয়োগ হয়ে গেল, তাহলে করতে পারবে না। তো যদি মিটিংয়ে 5 জনই থাকে তাহলে 5 জনকে একই সুরে কথা বলতে গেলে কোনো অ্যাকশন হবে, না হলে হবে না। মানে এক ভয়েসে কথা হবে, ইউনানিমাসলি কথা বলতে হবে, অন ভয়েসে কথা বলতে হবে। আর যে ভোট দিল না সে তো নেই, 2 জন তো ভোট দেয়নি, কিন্তু 3 জনের মধ্যে 2 জন হলো, কিন্তু একজন ইউএসএসআর দিল না, তাহলে মানে ইউএসএসআর ভেটো প্রয়োগ করলো। ইউএসএসআর একটা স্ট্রং ওয়ার্নিং দিল, 2বার ভেটো প্রয়োগ করেছিল। ভারতকে বড় একটা শিক্ষা দেওয়ার জন্য আমেরিকা তৈরি ছিল তখন। আজ যে ভারতবর্ষ দেখছো সেই ভারতবর্ষের হয়তো রূপরেখা থাকতোই না, তখন যা পরিবেশ তৈরি হয়েছিল 1971 সালে, যে থাকতোই না আজকের ভারতবর্ষ হয়তো। তাহলে 3 তারিখে যুদ্ধ ঘোষণা, ভারত আর পাকিস্তানের যুদ্ধ লেগেছে, 4 তারিখে ইউনাইটেড নেশনসে গিয়ে 7 তারিখের মধ্যে রেজুলেশন করিয়ে নিচ্ছে ইমিডিয়েট সিজ ফায়ার। সেই সিজ ফায়ারে ভেটো প্রয়োগ করছে ইউএসএসআর। তাহলে ইউএসএসআর যখন ভেটো প্রয়োগ করলো তখন এটা আর কার্যকরী হলো না। এইবার দেখছে যুদ্ধ একদম হেরেই যাচ্ছে, কদিনের মধ্যেই 3 থেকে 16 তারিখের মধ্যে যুদ্ধ শেষ হয়ে যাচ্ছে। আবার 12 তারিখে আবার ইউএস নিজে দায়িত্ববোধ নিয়ে রিকনভিন করছে সিকিউরিটি কাউন্সিলের মিটিং। আবার 12 তারিখে যখন রিকনভিন করে যখন এটা ডিসিশন নিচ্ছে ইমিডিয়েট যে কিছু একটা করতে হবে, নাহলে এরকম হলে তো চলবে না। 16 তারিখে একটা ডিসিশনে পৌঁছাচ্ছে, একটা অ্যাকশন নেবে, কিছু করবে, একটা রেজুলেশনে। 16 তারিখে অলরেডি পাকিস্তানি আর্ম এখানে স্যারেন্ডার হচ্ছে, পাকিস্তান মিলিটারি স্যারেন্ডার করছে। 16 তারিখে 16 তারিখে গিয়ে যখন যেদিন রেজুলেশন মুভড হবে, প্রপোজাল মুভড হবে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে, সেই দিনই কিন্তু পাকিস্তানি পুরোটাই কর্ডন করে নিয়ে ইন্ডিয়ান আর্মি, পাকিস্তানি যে লেফটেন্যান্ট জেনারেল ছিল, জেনারেল নিয়ে যেয়ে স্যারেন্ডার করতে বাধ্য হয়েছে। এবার বেনজির ভুট্টো, মানে জুলফিকার আলী ভুট্টো ওখানে গিয়ে কিছু করতে পারলো না, শেষে মন খারাপ হলো ইউনাইটেড নেশনসের উপরে, সিকিউরিটি কাউন্সিলের উপরে, ইউএস এর উপরে, যে কিছু করতে পারলাম না, দেশ হেরে গেল। ইস্ট পাকে, মানে তখন বাংলাদেশ একটা ডিক্লারেশন হয়ে গেল, বাংলাদেশ নতুন একটা নেশন, ভারতবর্ষ তাকে মান্যতা দিয়ে দিল। এর মধ্যেখানে বড় একটা ঘটনা ঘটে গেছে, যে এইখানে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে তো লড়াই চলছে, এগুলো আমেরিকা চুপচাপ বসে থাকেনি, আমেরিকা যথারীতি অস্ত্র পাঠিয়েছে, সাথে কি করছে, ইউএসএস এন্টারপ্রাইজ যে একটা এয়ারক্রাফট ক্যারিয়ার আছে নিউক্লিয়ার পাওয়ার্ড, তাকে বে অফ বেঙ্গলে পাঠিয়ে দিয়েছে। 3 তারিখে যুদ্ধ শুরু হয়েছে, তাহলে কদিন ডিসিশন নিয়েছে, 11 তারিখে সেটা বে অফ বেঙ্গলে পৌঁছে গেছে। মানে আমাদের বে অফ বেঙ্গলে পৌঁছে গেছে, সে ইন্ডিয়াকে অ্যাটাক করবে, ইন্ডিয়ার উপরে অ্যাটাক আনবে, সেই জন্য বে অফ বেঙ্গলে সে সাবমেরিন পাঠিয়ে, কি ওর যুক্তি, এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠিয়ে দিয়েছে, কি যুক্তি, যে পাকিস্তান ইজ পার্মানেন্ট অ্যালি, ওর আগে থেকে মিত্র শক্তি, পাকিস্তানের ইন্টারনাল ব্যাপারে ভারতবর্ষ ইন্টারফেয়ার করেছে, সেটা করা উচিত নয়। এই সমস্ত কারণ দেখে ভারতবর্ষ কেন যুদ্ধে লাফিয়ে পড়লো, এটা ভারতবর্ষ দেখলো যে আমরা যে ইনফ্লাক্স এতটা, যে আমাদের এখানে তোমার আসছে, রিফিউজি আসছে, তো ইকোনমিক্যালি আমরা যে প্রভাবটা পড়বে ওর থেকে কম খরচে হয়ে যাবে যুদ্ধতে।
বুঝতে পারলে? হ্যাঁ, সব তো মানে ফাইন্যান্সিয়ালি ক্যালকুলেশন হবে না। বলছে আমি যদি এই যুদ্ধটা না লড়ি, যদি আমার এখানে যে 1 কোটিতে চলে এসছে, এখন 3 কোটি ডিসপ্লেস আছে, কত যখন যুদ্ধ হেরে যাবে তো এই 1 কোটি কিনা, তখন লড়াই চলছে তখন 1 কোটি হবে। যুদ্ধ যদি হেরে যায় ইস্ট পাকিস্তান, যদি বাংলাদেশ তৈরি করতে না পারে, তাহলে তো অর্ধেক লোকই পালিয়ে এখানে আসবে, যারা সবাইকে তো মারার চেষ্টা করবে। তাহলে আমি আর কিভাবে আটকাবো বর্ডার? কোনো কিছু করতে পারবো না। দিয়ে বললো এটা বেটার যে ইন্টারভিন করে তাকে ফ্রিডমই করে দেওয়া, তাকে মানে যেহেতু একটা বড় মাপের অন্যায় হচ্ছে জনগণের বিরুদ্ধে, আর তারা আমাদের হিন্দু, যদি হিন্দু মুসলিমের বেসিসে যদি দেশ ভাগ হয়ে থাকে, তাহলে 20 পার্সেন্ট হিন্দু ওখানেও আছে, তাহলে বেহতর হবে ভেতরে ঢুকে বাকি বাহিনীর সাথে হাতে হাত মিলিয়ে বাংলাদেশকে ফ্রিডম করে দেওয়া, তাতে কম খরচে হয়ে যাবে। যে খরচটা হবে কম হবে, কিন্তু যে ইনফ্লাক্সটা হবে সেটা প্রচুর পরিমাণে, যেটা ভারতবর্ষের ইকোনমি বিয়ার করতে পারবে না তখনকার দিনে। বুঝতে পেরেছো? সেই দৃষ্টিভঙ্গি নিয়ে সে কিন্তু ইন্টারফেয়ার করে ফেললো 16 তারিখের মধ্যে। এইবার যখন 11 তারিখে এখানে ফোর্স পৌঁছে গেছে, তো একে ভেটো প্রয়োগ করেছিল যেহেতু ইউএসএসআর, তো ইউএসএসআর ভেটো প্রয়োগ করেছিল, ইউএসএসআর ভেটো প্রয়োগ করে সেও কিন্তু চুপ থেকে যায়নি। তখন বাইপোলার ওয়ার্ল্ডে ইউএসএসআর প্রভাব গোটা বিশ্বে যাতে না হয়ে যায়, বা আমেরিকার প্রভাব যাতে গোটা বিশ্বে না হয়ে যায়, তা একে অপরের মধ্যে দুটো লড়াই চলছিল। আর পাকিস্তান তার মিত্র শক্তি ইউএসএ, কিন্তু আমার ওই রকম মিত্র শক্তি কেউ ছিল না। আমি কিন্তু কোনো বাইপোলার ওয়ার্ল্ডে ভারতবর্ষ কিন্তু যোগ দেয়নি কারো কোনো, না তো ইউএসএসআর দিয়েছিল, না তো ইউএসএতে দিয়েছিল। ভারতবর্ষ একটা নন অ্যালাইন মুভমেন্ট পড়বে যখন কোনো সময় আসে, নিরপেক্ষ, যে তোমরা লড়ছো তুই করছো যা করছো করো, আমরা এই সমস্ত পাওয়ার গেমে নেই, আমরা নিরপেক্ষ একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, আমরা নিরপেক্ষ চিন্তা ভাবনা নিয়েছিল। কিন্তু যখন দেখেছিল যুদ্ধ তো একদিন মার্চ থেকে চলছে, তার আগে ইন্দিরা গান্ধী চালাকি করে ইউএসএসআর গিয়ে একটা ফ্রেন্ডশিপ টিটি করে এসেছিল। আগস্ট মাসে, ডিসেম্বরে যুদ্ধ হবেই সেটা বুঝতে পারছে, তা আগস্ট মাসে ইউএসএসআর এর সাথে গিয়ে একটা ফ্রেন্ডশিপ টিটি করে এসেছিল। এই ফ্রেন্ডশিপ টিটিতে কি ছিল, যদি ভারতবর্ষ কোনো কারণে যদি কোনোভাবে অ্যাটাকড হয় সুপার পাওয়ার দ্বারা, ইউএস দিয়ে বা চায়নার দ্বারা, তখন তাকে ইউএসএসআর সাহায্য করে। বুঝতে পারলে? তো তখন তাকে সাহায্য করবে। তো পরিস্থিতি এরকম চলে আসলো, তারপরে ভারত যুদ্ধে ঢুকে পড়লো। যুদ্ধ ভারত তো ঢুকেনি, ওরাই প্রভোক্ট করেছে। 3 তারিখে 3 ডিসেম্বর প্রভোক্ট করেছে, ভারত তৈরি ছিল আগে থেকে, বাস যুদ্ধ হয়েছে। এবার 16 তারিখে মোটামুটি 11 তারিখে যখন এখানে পৌঁছেছে ইউএসএস এন্টারপ্রাইজ, তখন 6 তারিখে সেখান থেকে কিন্তু রাশিয়ান নেভাল শিপ ছাড়া হয়েছে। রাশিয়ান নেভাল শিপ ইমিডিয়েটলি এখানে পৌঁছে গেছে। রাশিয়ান নেভাল শিপ, নিউক্লিয়ার সাবমেরিন থেকে শুরু করে সমস্ত কিছু পৌঁছেছে এখানে। এবার কি করবে, ইউএসএসআর এর পাওয়ার তখন আমেরিকা আর ইউএসএসআর এর মধ্যে লড়াই চলছিল 19 আর 20 ছিল, কিন্তু এটা পরিষ্কার বলা যাবে না কে 19 আর কে 20 ছিল, মানে কেউ মাইনিউটলি বলতে পারবে না যে এদের মধ্যে কে 19 কে 20 বলতে পারবে না। তাহলে আমেরিকার বিশাল একটা ভয় ছিল ইউএসএসআর কে তখনকার দিনে। তাহলে বিশাল ভয়ের জন্যই সে কিন্তু আর সেইখানে এগোতে পারেনি, এবং 7 জানুয়ারি পর্যন্ত, এই 18 জানুয়ারি থেকে 7 জানুয়ারি পর্যন্ত আমেরিকান শিপদের কিন্তু এই ইন্ডিয়ান ওশানে তাড়া করে বেরিয়েছে, মানে ইউএসএসআর শিপ তাড়া করে বেরিয়েছে, খুঁজে বেরিয়েছে। এরা কিন্তু আর কিন্তু অ্যাটাকটা করতে পারেনি। সেই দিন যদি ইউএসএসআর ভারতবর্ষের পক্ষ হয়ে যদি না নিত, তাহলে ভারতবর্ষে একটা নিউক্লিয়ার অ্যাটাকের ভয় ছিল, বড় একটা ঘটনার ভয় ছিল, তার মিত্র শক্তি সেটা। এবার এইটা যদি সেই দিন ইউএসএসআর ভারতবর্ষকে সাহায্য না করতো, তাহলে কিন্তু আজকের দিনে ভারতবর্ষ যেখানে দাঁড়িয়ে আছে, ভারতবর্ষ সেখানে কি অবস্থায় থাকতো, কি হতো সেটা বলাই যাচ্ছে না। তো সেই ফিউচার যে মিত্র শক্তি যেটা ইউএসএসআর যে বাঁচিয়েছে, যে ভারতবর্ষের যে এইরকম পরিস্থিতি থেকে তুলে নেওয়া হয়েছে, তাকে আজকের দিনে যে ইন্টারন্যাশনাল পেরিফেরির যে ওয়ার যে চলছে, তাতে ইউএসএসআরকে আমেরিকা যতই প্রেশার করুক না কেন, তাকে ভুলে যাও, যে রাশিয়াকে ভুলে যাও, সেইটা কিন্তু ভারতবর্ষের কাছ থেকে পাচ্ছে না। এইটা আমি পরে কোনো ক্লাসে ভালো করে বলবো কি ধরনের যুদ্ধ চলছে আর কি। তো বাংলাদেশ এবার লিবারেশন হয়ে গেল, ফ্রি হয়ে গেল। তো বাংলাদেশ ফ্রি হওয়ার পিছনে ইউএসএসআর যেভাবে তোমার মানে সাহায্য করলো মানে ভারতবর্ষকে, আর ভারতবর্ষ যেভাবে মুক্তি বাহিনীর সাথে সাথ মিলিয়ে বাংলাদেশকে ফ্রিডম করলো, তাতে বাংলাদেশ দেখলো যে এতে কম খরচে আমার হয়ে গেল। কিন্তু ইন্টারন্যাশনালি কি হলো, ইন্টারন্যাশনালি না তো ইউনাইটেড নেশনস এই কাজটাকে বন্ধ করতে গেল। তাহলে এই একটা গণহত্যা থেকে একটা যতটা হয়েছিল আরো তো 10 গুণ হতো যুদ্ধ যদি চলতে থাকতো, কারণ তারা তো প্রতিবাদ 75 মিলিয়ন পিপলসে, বাংলাদেশি পিপলসে প্রতিবাদের ঝড় তুলেছে, সেটাকে আটকাবে কি করে?
এবং তারা যখন অ্যাটাক করেছে শুধু ঢাকা বলে নয়, গোটা বাংলাদেশের যে কোনো জায়গাতে, যে কোনো গ্রামে গঞ্জে গিয়ে অ্যাটাক হয়েছে, সব জায়গাতে অ্যাটাক হয়েছে। ইভেন ঢাকাতে জগন্নাথ হল বলে একটা ঢাকা ইউনিভার্সিটির হল আছে, যেখানে মাইনরিটির জন্য এই হলটা ছিল, শুধুমাত্র মাইনরিটি স্টুডেন্ট ছিল। মানে মাইনরিটি বলতে ওখানে খ্রিস্টান এই সংস্কৃতি ছিল, সব হিন্দুই ছিল। সেখানে 600 থেকে 700 হিন্দুকে হলে ঢুকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, পাকিস্তানি আর্মি করেছে। সেই হলের কোনো একটা মেম্বারও সেরকমভাবে বাঁচতে পারেনি, এবং তার ডকুমেন্টারিও আছে এরকমভাবে যে ওরই সামনে একজন প্রফেসর থাকতেন, যিনি সে প্রফেসরই ডকুমেন্টারি করতে পেরেছিলেন। তো এইরকম গোটা গোটা বাংলাদেশে সমস্ত কিছু হওয়ার পরে অপারেশন সার্চলাইট একটা জঘন্য ধরনের অপরাধ, যেটা পাকিস্তানি মানে জেনারেল যেটা করেছিল বাংলাদেশের মাটিতে, সেটাতে বাধ্য হয়ে আলটিমেটলি দীর্ঘদিন চলার পরে বাংলাদেশ আজাদ হলো 16ই ডিসেম্বর 2000 সরি 16ই ডিসেম্বর 1971। এই বাংলাদেশ আজাদ হওয়ার পিছনে এই ভারতবর্ষের যে সহযোগিতা ছিল, এই মিত্রশক্তি হিসাবে ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের খুব একটা বড় গুড রিলেশনশিপ। কে? মুজিবুর রহমান, যাকে পরবর্তী ক্ষেত্রে জাতির পিতা বলা হলো। এবার একে সাপোর্ট করার জন্য কে কে এগিয়ে আসলো? চায়না কি চুপচাপ বসেছিল? চায়নাও চুপচাপ বসে থাকেনি। পাকিস্তান সৈন্য পাঠিয়ে, পাকিস্তান সরি ইউএসএসআর অস্ত্র পাঠিয়েছে, সরি ইউএসএ বলছি, ইউএসএ অস্ত্র পাঠিয়েছে, আমেরিকা পাঠিয়েছে, চায়নাও পাঠিয়েছে। এবার চায়না প্রেসিডেন্ট কে ছিল ইউএসএ? রিচার্ড নিক্সন। রিচার্ড নিক্সন সেই সময় প্রেসিডেন্ট ছিল। বেশি ও যখন দেখছে সব থেকে বেশি মাথাতে বাড়ি পড়েছে কার, মানে দুর্বল অবস্থা পড়েছে কার? আমেরিকার। কারণ আমেরিকা দেখছে ভারতবর্ষে ইন্টারভিউ করে ঢুকে যাচ্ছে, তাহলে সোভিয়েত এর সঙ্গে যে সম্পর্কটা একটু ভালো আছে ইউএসএসআর এর সাথে, তাহলে তো ওয়ার্ল্ডে ইউএসএসআর এর প্রাধান্য পেয়ে যাবে। ওয়েস্টে যদি কোনো রকমের কাশ্মীরে ঢুকে তারা যদি এগিয়ে যায়, যুদ্ধ যদি পাক অকুপাইড কাশ্মীর আছে সেটাকে যদি দখল করে ফেলে, ঠিক আছে, তাহলে কি হবে? তাহলে তো ইস্ট ওয়েস্ট দুটোই তো তখন পুরোটাই মানে সোভিয়েত, মানে শুধু এশিয়া, সাউথ এশিয়া, সাউথ ইস্ট এশিয়া সব জায়গাতেই মোটামুটি একটা দবদবা, মানে একটা পাওয়ারফুল জায়গাতে ইউএসএসআর চলে আসবে। সেটা যাতে না হয়, তাহলে ও মিত্র শক্তিকে বাঁচাতে আসছে বলে ওর লড়াই নাই, ওর লড়াই হচ্ছে নিজের পাওয়ারের জন্য আর কি। ঠিক আছে, পাকিস্তানকে যদি বাঁচিয়ে দিতে পারে, তাহলে ইন্ডিয়া যদি ছোট হয়ে যায়, তাহলে ইউএসএসআর এর প্রভাবটা কমে যাবে সেই মানে এশিয়াতে আর কি, সাউথ ইস্ট এশিয়াতে। সেটার জন্য ও লড়ছে। অস্ত্র দিল, চায়নাকে বললো, চায়নার সঙ্গে যদিও খুব ভালো সম্পর্ক ছিল না, কিন্তু রিজনাল অ্যালিজ তৈরি হয়েছিল আর কি। তো তাইওয়ান নিয়ে বহু একটা সমস্যা ছিলই আর কি, এখনো আছে সেটা বড় হয়ে। তো সেই চায়নাকে সে পাকিস্তানকে সাহায্য করার জন্য বলল যে তুমি তোমার সৈন্যকে চাইনিজ বর্ডারে পাঠিয়ে দাও। ইন্ডিয়া চাইনিজ বর্ডার আছে না, তো সৈন্যকে প্রচুর পরিমাণে বর্ডারে পাঠাও। তাহলে বাধ্য হয়ে ভারতবর্ষ সেখান থেকে সৈন্য উইথড্রল করবে, করে সেখানে লড়তে যাবে। চাইনিজ দেখলো যে এইটা করা ঠিক হবে না। কেন ঠিক হবে না? চাইনিজ বিরোধে আছে ভারতবর্ষের। চাইনিজ বললো 1962 সালের যুদ্ধে যে ভারতবর্ষ হেরেছিল তো ঠিক, কিন্তু সেই যুদ্ধের জন্য ভারতবর্ষ প্রিপেয়ার্ড ছিল না। ভারতবর্ষ সেটার জন্য মেন্টালি প্রিপেয়ার ছিল। ভারতবর্ষ চাইনিজের কাছ থেকে এই যুদ্ধটা আশাই করেনি। তখন ইন্ডো চিনি ভাই ভাই স্লোগান চলছিল, ভারতবর্ষ বুঝতেই পারেনি। তো ভারতবর্ষে কোনো সময় এখান থেকে চিঠি যায়, যখন ওয়ার্ল্ডের বাতাবরণ এরকম তৈরি হয়েছে যে চায়না ভারতকে অ্যাটাক করতে পারবে এরকম শোনা যাচ্ছে, ওপিনিয়ন একটা তৈরি হচ্ছে, তখন ভারতীয় মিনিস্ট্রি জানতে চাইছে ওকে ইন্ডিয়া, যে চাইনিজ মিনিস্ট্রির কাছ থেকে, যে তোমাদের কি এইরকম কোনো চিন্তা ভাবনা আছে, বা তোমাদের স্টেটমেন্ট কি, মানে কি অবস্থান এই সম্পর্কে, যেটা শোনা যাচ্ছে দূর দূর থেকে, তা একটা আমাদের পরিষ্কার একটা স্টেটমেন্ট জানাও। চাইনিজ ফরেন মিনিস্ট্রি যে যোগাযোগ করেছিল, যোগাযোগ যে দুটো লাইনে যোগাযোগ করেছিল, খুব কম লিখে, তার মধ্যেই নিহিত ছিল যে তারা অ্যাটাক করবে। সেইটা আমাদের ভারতবর্ষ সেই জায়গাটা বুঝতে পারিনি, আর মেন্টালি প্রিপেয়ার্ডও ছিল না, যার কারণে সেটা তাকে হারতে হয়েছিল। চায়না দেখলো যে এখন ভারতবর্ষ কমপ্লিটলি প্রিপেয়ার্ড আছে, আর এটা মূর্খামি হবে যদি আমি সৈন্য ভেজি চাইনিজ বর্ডারে, তাহলে কোনো মতেই ভারতবর্ষের সঙ্গে আমি লড়ে পারবো না। আর যখন লড়ে পারবো না, হার যখন নিশ্চিতই আছে, তখন সেই মূর্খামি করাটা ঠিক হবে না। তো চায়না সেই ক্ষেত্রে সৈন্যকে আর ওখানে পাঠায়নি। চায়না শুধুমাত্র এটাকে কন্ডেম করতেই, মানে এটা অন্যায় হচ্ছে, এটা করা মানে ইন্টারন্যাশনাল প্রেশার যেটা ইউএন এর থ্রু দিয়ে, সেটাই করতে পারলো, কিন্তু কোনো ফোর্স পাঠাতে পারলো না। বুঝতে পারলে? তাহলে দুটো বড় বড় শক্তি সে তখনকার দিনে লড়েও, চায়না পাশে ছিল তখন, ইউএসএ ছিল, সেটা থাকা সত্ত্বেও ভারতবর্ষ শুধুমাত্র ইউএসএসআর এর সাপোর্টের বেসিসে, মেন্টাল একটা সাপোর্ট ছিল, ফ্রেন্ডশিপ ট্রিটি ছিল, যে কিছু হলে আমাকে উদ্ধার করে নেবে, পরিস্থিতি তৈরি হয়ে গেছিল। কারণ বে অফ বেঙ্গলে অলরেডি ইউএসএস এন্টারপ্রাইজ চলে এসেছিল, এয়ারক্রাফট ক্যারিয়ার। সেখান থেকে যদি ইউএসএসআর ভেটো না দিত, তাহলে ভারতবর্ষে অ্যাটাক হতো, আর ভারতবর্ষে অ্যাটাক হতে গেলে তখন যে আজ বাংলাদেশ তৈরি হয়েছে নাকানি করতো, পুরোটাই পাকিস্তান তৈরি হতো আমার। ঠিক আছে, তাহলে এইখানে
চায়নার ইন্টারেস্ট যেটা ছিল, চায়না ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু ভারতবর্ষের সঙ্গে তখন লড়তে আসতে পারেনি। আমেরিকা তাকে দাদাগিরি করে টার্গেট দিলে ও যে তুমি সৈন্য পাঠাও সমস্ত কিছু করে, সে কিন্তু করেনি। আর্ম সাপ্লাই যেটা ছিল সেটা করে, কিন্তু চায়নাও চায়নি যে পাক অকুপাইড কাশ্মীরে গিয়ে মানে ভারতবর্ষে সেটাকে দখল করে নাক, তাহলে আরও একটা প্রভাব খারাপ হয়ে যাবে। কিন্তু যুদ্ধ তো দু ফ্রন্টে হয়েছিল, ওই ফ্রন্টে হয়েছিল, এই ফ্রন্টে হয়েছিল। এই ফ্রন্টে তো পুরোটাই ঢুকে 93,000 পাকিস্তানি আর্মিকে স্যারেন্ডার করতে বাধ্য করা হয়েছিল। লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি ছিল হেডে, আর আমাদের হেড ছিল যিনি লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা, যার কাছে এটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এখন পর্যন্ত বিশ্বের ইতিহাসে লার্জেস্ট স্যারেন্ডার কোন একটা আর্মির। লার্জেস্ট স্যারেন্ডার হচ্ছে 93,000 সৈনিক। এই 93,000 সৈনিক ভারতবর্ষের কাছে প্রিজনার অফ ওয়ার হলো, যুদ্ধবন্দী হলো, তাদের ডিসআর্ম করা হলো, তাদেরকে বন্দি রাখা হলো। তবে সেটা জেনিভা যে কনভেনশন ছিল, সেই জেনিভা কনভেনশন 1925 সালে, যে কোনো প্রিজনার অফ ওয়ারের সঙ্গে কিভাবে ট্রিটমেন্ট বা কি কি সাপোর্ট থাকবে, কি কি মানে একটা হিউম্যান গ্রাউন্ড দিয়ে একটা জেন্টাল ওয়েতে সেটা ট্রিটমেন্ট দিল ইন্টারন্যাশনাল কনভেনশন অনুযায়ী। সেইটাকে আস্তে আস্তে কি হলো, 93,000 সৈনিককে তার আমরা ধরে আটকে রেখে দিইনি। পরবর্তী ক্ষেত্রে সিমলা এগ্রিমেন্ট 1972 সালে সিমলা এগ্রিমেন্ট হলো। এই সিমলা এগ্রিমেন্টের থ্রু আমরা ফেজ ওয়াইজ 93,000 সোলজারকে আবার পাকিস্তানকে স্যারেন্ডার করে দিলাম, পাঠিয়ে দিলাম। সেটার জন্য সেটা যতক্ষণ না ফিরে পাচ্ছিল পাকিস্তান, ততক্ষণ পাকিস্তানের মাটিতে বেনজির ভুট্টোর অবস্থা খারাপ হয়েছিল। আর 1971 সালে যুদ্ধ হেরে যাওয়ার পর যে ইয়াহুয়া খান যে মিলিটারি জেনারেল ছিল, অটোমেটিক তার পতন হয়ে যাবে। আর অটোমেটিক পতন হতে গেলে যে ওই ওয়েস্ট ফ্রন্টে যে জুলফিকার আলী ভুট্টি ছিল, সে তখন প্রমিনেন্ট লিডার হয়ে দাঁড়ালো। সেই প্রমিনেন্ট লিডার প্রাইম মিনিস্টার হয়ে তখন ভারতবর্ষের কাছ থেকে এই সাহায্য চাইলো, ভিক্ষাই চাইলো যে আমাদের সৈনিক ফিরিয়ে দিন। সিমলা এগ্রিমেন্টের থ্রু যখন সৈনিক ফিরিয়ে দেওয়া হলো, তখন এটা লাস্ট অফ অল পাকিস্তানকে মেনে নিতে হলো যে বাংলাদেশ ইজ এ ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, তাই না? মানে ওর সৈনিককে তো সারেন্ডার করেছিল, প্রিজনার অফ ওয়ার ইন্টারন্যাশনাল জেনিভা কনভেনশনে ফেরত নিতে হলো ওকে ভারতের কাছ থেকে। তাহলে বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি তখন সেই জেনিভা ওই সিমলা এগ্রিমেন্টের জায়গাতে গিয়ে সেটা অ্যাকসেপ্টেন্স হলো। বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে ভুটান সর্বপ্রথম সেটাকে অ্যাকসেপ্টেন্স করেছিল, ভারতবর্ষ করেছিল সর্বপ্রথম। মানে প্রথম সারি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে যারা বুঝতে পেরেছিল, ইউএনওতে যারা বুঝতে পেরেছিল যে মানে তাদের উপরে বড় অত্যাচার চলেছে, তারা অ্যাকসেপ্ট করেছিল। কিন্তু চায়না অ্যাকসেপ্ট করতে চায়নি। মানে বাংলাদেশ আজ ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, চায়না অ্যাকসেপ্ট করছে না, ইউএসএ করছে না, তারা অনেক লেটে গিয়ে করছে, মানে বাধ্য হয়ে করছে, অনেক লেটে গিয়ে করছে। এবার এই 72 কনভেনশনে আমরা যে 93,000 সোলজারের সঙ্গে সঙ্গে 200 এরকম কিছু সোলজারকেও ছাড়া হয়েছিল যারা ওয়ার ক্রাইম করেছিল, মানে যুদ্ধ ক্রাইম করেছিল, যেগুলোকে কোনো মতেই মানে ওই জেনিভা কনভেনশনের থ্রু ছাড়া যায় না। তবুও ভারতবর্ষ মানে এই বাঙালি জাতির এগেনস্টে যে ক্রাইমগুলো হয়েছিল, তবুও ভারতবর্ষ কিন্তু 200 জনকে ছেড়েছিল। ছাড়ার সাথে সাথে ওয়েস্ট ফ্রন্টে যে ভারত আবার কিছুটা অ্যাগ্রেসিভ হয়ে দখল করে নিয়েছিল কাশ্মীরের 13,000 স্কোয়ার কিলোমিটার জায়গা তাদের ছাড়া হয়েছিল। কিন্তু আমার মতে এই জায়গাটা তার ছাড়া একদমই উচিত হয়নি, কারণ আমাদের তো পাক অকুপাইড কাশ্মীর তো কাশ্মীরেরই। 1948 সালে তারা সেনা ঢুকিয়ে সেটা দখল করেছে। তা এই জায়গাটাকে ভারতবর্ষ যে 13,000 স্কোয়ার কিলোমিটার তাদের ছেড়েছিল, এইটা কাশ্মীরে তাদের কিন্তু ছাড়া উচিত হয়নি। তবেও ছাড়লেও কিছু কিছু স্ট্র্যাটেজিক পোস্ট তারা কিন্তু রেখেই দিয়েছিল ইন্ডিয়ান সোলজার ইন্ডিয়ার মধ্যে। তার মধ্যে বড় একটা পোস্ট যেটা নিয়ে 1999 সালে যুদ্ধ বেজে গেল, যেটাকে কার্গিল পোস্ট। কার্গিলের যুদ্ধ হলো না 1999 সালে, তো কার্গিলটা তখন আমরা দখল করেছিলাম 1971 সালে এসে। ইন্টারন্যাশনাল স্পেয়ারে তোমার মুসলিম কান্ট্রিদের মধ্যে লিবিয়া ভারতবর্ষকে একরকম মানে মোহাম্মদ গাদ্দাফি ছিল, ওয়ার্নিংই দিয়ে ফেলেছিল যে মানে ইন্টারভিউ করার জন্য। তোমার সৌদি আরবিয়াকে ইনসিস্ট করেছিল এই যুদ্ধে পাকিস্তানকে সাহায্য, তারা পাকিস্তানের ফেভারেই ছিল। এইবার ইউএসএসআর ফেভারে যে কান্ট্রিগুলো ছিল ইউএসএসআর এর, তারা কিন্তু বাংলাদেশ তৈরি হওয়ার পরে সাথে সাথে বাংলাদেশকে ফ্রিডম এই সমস্ত কিছু সবকিছু ঘোষণা করলো। ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনে যখন বাংলাদেশ মেম্বার হওয়ার জন্য অ্যাপ্লিকেশন করছে, তখন কিন্তু সেখানে ভেটো প্রয়োগ করতে চায়নি। কিসের জন্য চায়না প্রয়োগ করছে? চায়না বলছে এখন ওয়ার ক্রিমিনালদের ফেরত পাওয়া হয়নি। ওয়ার ক্রিমিনাল যারা ভারতবর্ষে 93,000 সৈনিক আটকে আছে, পুরো প্রসিডিওর ঠিকঠাক হবে, তারপরেই সেটাকে দেওয়া যাবে এরকম। যাক, এই প্রসিডিওরগুলো সহ্য হলো, লাস্টে ঠিকঠাক হলো, লাস্ট অফ অল গিয়ে চায়নাকে অ্যাকসেপ্ট করতে হলো। মানে এই হলো বাংলাদেশের লিবারেশন ওয়ার। অপারেশন সার্চলাইট হচ্ছে মানে মানব জাতির ইতিহাসে সব থেকে জঘন্যতম অপরাধ, মানে যেটা মডার্ন ডেতে হয়েছে, যে
যেটা পাকিস্তানি আর্মি যেটা করেছে সেটা বাঙালি জাতির বিরুদ্ধে, বিশেষ করে ইস্ট পাকিস্তানের বিরুদ্ধে। আর তার ভিকটিম বড় হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে হিন্দু বাঙালিরা। সব থেকে বড় ভিকটিম হয়েছে হিন্দু বাঙালিরা। এখান থেকে এই মুজিবুর রহমান তখন তাকে লন্ডনে গিয়ে ফ্রিডম মানে ফ্রি করা হলো। পাকিস্তানে তো পাকিস্তানে অ্যারেস্ট হয়েছিল সেই 25 থেকেই 25-26। তারপরে তাকে ফ্রিডম করা হলো, ফ্রি দেওয়া হলো। ফ্রি হওয়ার পরে এবার তখন ওখানে সরকার তৈরি হলো। অলরেডি এখানে একটা সরকারের মতো ওরা মুজিবুরের সম্মতি নিয়ে একটা বেতার করে দিয়েছিল। মুজিবুর সরকার এসে, মুজিবুর রহমান এসে তখন বাংলাদেশের প্রেসিডেন্ট নির্বাচিত হলো। এই আবার 1975 সাল, 71 থেকে 1975 সাল পর্যন্ত শাসন করলো। 75 আগস্টে একে আবার অ্যাসাসিনেট করা হলো, মানে একে আবার মানে হত্যা করলো সেখানকার সৈনিক। বাংলাদেশ যে সৈনিক হলো, বাংলাদেশ সৈনিকের ক্যাভালরি অ্যান্ড ইনফ্যান্ট্রি মিলে সে বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে হত্যা করলো। হত্যা করার পরে তারপরে আস্তে আস্তে সেখানকার প্লট পরিবর্তন। এইবার এখান থেকে আসবে যে হোয়াই, মানে এখন যে আফিবেলটা তার কারণ কি? এই যে মুক্তিযোদ্ধা যাদের, এই যে মুক্তি বাহিনী যাদের নাম শুনলে, এই যে আজকের দিনের লড়াইটা হচ্ছে তাদের রিজার্ভেশনকে কেন্দ্র করে। যারা 30 লক্ষ লোক সৈনিক হয়েছিল বাংলাদেশকে আজাদ করতে, সেই 30 লক্ষ লোকের সৈনিকের পরিবারকে একটা রিজার্ভেশন দেওয়া হয়েছিল। সেই রিজার্ভেশনটা কে দিয়েছিল? বঙ্গবন্ধু মুজিবুর রহমান, যাকে বঙ্গবন্ধু টাইটেল দেওয়া হয়েছিল, যে তাদের জন্য। আর রেপ ভিকটিম যারা হয়েছিল, এই রেপ মানে বিশেষ করে যতজন রেপড হয়েছিল তাদের জন্য একটা রিজার্ভেশন দেওয়া হয়েছিল, যে 10% রিজার্ভেশন রেপড ভিক্টিমদের জন্য থাকলো, যাতে করে তারাও এরকম মানে মানে অবজ্ঞা করা হয়েছে সেটা বুঝতে না বুঝে 30% মুক্তিযোদ্ধাদের জন্য রিজার্ভেশন ছিল। তাহলে 30% মুক্তিযোদ্ধাদের জন্য বাংলাদেশ তৈরি হওয়ার পরে, আর 10% রেপ ভিক্টিমদের জন্য, আর বাংলাদেশের যে আন্ডার রিপ্রেজেন্টেড ডিস্ট্রিক্ট ছিল, যেগুলো যে ডিস্ট্রিক্টের কোনো লোকজনই অ্যাডমিনিস্ট্রেশনে ছিল না, কিছু আর কি মানে সেরকম উন্নতি ছিল না, তাদের জন্য 40% রিজার্ভেশন ছিল। টোটাল 80% রিজার্ভেশন হয়ে গেল। 20% জেনারেলের জন্য খোলা ছিল প্রথম দিকে আর কি। এইটাই রিজার্ভেশন আস্তে আস্তে প্রত্যেক দেশে রিজার্ভেশন আস্তে আস্তে চেঞ্জ হতে হতে এই রিজার্ভেশনটা তোমার কম বেশি হতে হতে লাস্ট অফ অল কোন জায়গাতে গিয়ে দাঁড়ালো, আর কেনই বা এই বিদ্রোহ হলো, কি হলো, এটা আমি নেক্সট ক্লাসে বলবো। ঠিক আছে? তাহলে বুঝতে পারলে বাংলাদেশে বার্থ স্টোরি, হ্যাঁ, আর আমেরিকার দাদাগিরি বিশ্বে। হ্যাঁ, হ্যাঁ, আজও আমেরিকা দাদাগিরি করছে, কিভাবে করছে। আর সেই দিনের যে অবস্থা ছিল, সেই দিন তো তার অবস্থা ভালো ছিল না, মানে ভালো ছিল, দুজনেই ভালো ছিল। গোটা বিশ্ব দুটো ভাগে ভাগ ছিল, একটা ইউএসএসআর আর একটা আমেরিকা। কিন্তু 1991 সালের পর থেকে গোটা বিশ্ব শুধু আমেরিকামুখী হয়ে থেকে গেছে। মানে এটাকে ইউনিপোলার ওয়ার্ল্ড বলে, বাইপোলার ওয়ার্ল্ড নয়। একটাই পাওয়ারফুল কান্ট্রি বিশ্বে, সেটা হচ্ছে আমেরিকা। 1991 সালের পর থেকে ও যেখানে যা ইচ্ছা যা চাইবে সেইভাবে করতে হবে। বুঝতে পারবে না কত সূক্ষ্মভাবে কাজ হচ্ছে। বড় কারিগর। তোমার দেশের সরকার পাল্টে যাচ্ছে, তুমি বুঝতে পারবে না কে পাল্টাচ্ছে। তো সেই রকমই এই বাংলাদেশের সরকার পরিবর্তনের ক্ষেত্রে কি স্টুডেন্ট ইউনিয়নের হাত আছে, নাকি কোনো একটা বিদেশি শক্তির হাত আছে? কে করলো এটা, কিসের জন্যই করলো, এই জিনিসটাকে নেক্সট ক্লাসে বুঝতে পারবে। ঠিক আছে? ভালো লাগলো মডার্ন আলোচনা এটা? হ্যাঁ, হুম, হ্যাঁ, 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 আমেরিকা ইউক্রেনকে সাপোর্ট করছে না জিনিসটাকে ভুলছে। আমেরিকাই ওই যুদ্ধ লড়ছে, এটা ভুল ধারণা। আমেরিকাই তো লড়ছে ওই যুদ্ধটা। ইউক্রেনকে ঢাল বানিয়ে আমেরিকা যুদ্ধ লড়ছে, ওটা ইউক্রেন। ইউক্রেন কে? ইউক্রেন তো ইউএসএসআরই পার্ট ছিল। 1991 সালে ভেঙে গিয়ে কয়েকটা 15টা দেশের মধ্যে একটা দেশ হচ্ছে ইউক্রেন। আর রাশিয়া হলো যা ধর পেলো আর কি, পুরো ইউএসএসআর এর যে পুরো মূল ফাংশনটা সেটা হচ্ছে রাশিয়া পেলো। কিন্তু ইউক্রেন তো একটা, এই ইউক্রেনকে কে কতটা উস্কে দিল। আর ইউক্রেনকে দেখো, একে বলে না পরিষ্কার গ্রামে বলে না, ভাইয়ে ভাইয়ে লড়িয়ে দেওয়া, থার্ড একটা পার্টি। তো ভাইয়ে ভাইয়ে লড়িয়ে দিয়েছে এদের, ঠিক আছে। আর ওটা ইউক্রেনকে ঢাল বানিয়ে পুরোটাই লড়াই লড়ছে, সেটা ন্যাটো আর ইউএসএ। আর এটা যে কোন জায়গা থেকে কি চ্যালেঞ্জ হচ্ছে, তুমি যে খুব ভালো সূক্ষ্মভাবে দেখলে যে ভারত কোথায় দাঁড়িয়ে আছে। আমেরিকাকে যে জিজ্ঞেস করো ভারত কোথায় দাঁড়িয়ে আছে, তাহলে জোরহাত করে বলবে যে তুমি আমাকে শুধু ভারতকে ফেভারে করে দাও।
ঠিক আছে, মানে ভারত কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটা আমেরিকার থেকে ভালো কেউ বলতে পারবে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এরকম হয়েছিল যে আমেরিকা হচ্ছে পুরো ব্যবসায়ী জাত, ওর নিজস্ব শুধু টাকা পয়সাতে হবে, ওর নিজস্ব মানে মানে ব্যাপার কি বল, মানে যে নিজস্ব ইন্টারেস্ট সেন্টিমেন্ট ইগো এর কিছু ব্যাপার নেই। যেখানে প্রফিট আছে সেখানে আছে, ঝগড়া করবে, যেখানে প্রফিট আছে সেখানে। দ্বন্দ্ব না চললে অস্ত্র বিক্রি হবে কোথা থেকে? অস্ত্র বিক্রি করে হচ্ছে ওর মূল কাজ। আর ইন্টারন্যাশনাল পেরিফেরিতে, ইন্টারন্যাশনাল এরানাতে যে আমেরিকার যে পরিবেশ, কতটাই আমেরিকা যে কত বড় চেতনির সম্মুখীন হয়েছে, আর কোন জায়গায় পৌঁছেছে, আর কোন জায়গাতে যাচ্ছে, একে বলে নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার একটা হোভারিং করছে প্রত্যেক যুদ্ধের পরে, প্রত্যেক বড় যুদ্ধের পরে। প্রথম বিশ্বযুদ্ধ হলো, তো প্রথম বিশ্বযুদ্ধের পরে ওয়ার্ল্ড অর্ডার চেঞ্জ হলো না, লিগ অফ নেশনস বেরিয়ে আসলো, যারা পাওয়ারফুল কান্ট্রি ছিল দে আর নো মোর পাওয়ারফুল প্রথম বিশ্বযুদ্ধের পরে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো, আবার ইন্টারন্যাশনাল অর্ডার চেঞ্জ হলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধতে লড়লো ব্রিটেন, লড়লো ফ্রান্স, লড়লো এবার ইউএসএসআর, আমেরিকা, বেরিয়ে আসলো কে পাওয়ারফুল হয়ে? ব্রিটেন যুদ্ধ লড়ে ক্লান্ত হয়ে পড়ে গেল, ভেঙে পড়ে গেল, বেরিয়ে গেল কে? সেকেন্ড দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে মোস্ট পাওয়ারফুল ইউএসএস, ইউনাইটেড কিংডম এমন একটা মাটিতে ছিল না, যে সব জায়গাতেই ছিল, তাই না? যে এখানে দেখো এটা আমেরিকার কলোনি, এটা দেখো মানে ইউএস এর মানে ইউনাইটেড কিংডমের কলোনি, ব্রিটেনের কলোনি, ওটা দেখো ব্রিটেনের কলোনি, এটা দেখো ব্রিটেনের কলোনি, সব জায়গায় ব্রিটেনের কলোনি ছিল। তো ব্রিটেন ফ্রান্স এদেরই তো কলোনি ছিল। আর আমাদের এশিয়াতে জাপানের কলোনি ছিল, জাপানের সেই বড় ইচ্ছা হয়েছিল কলোনিজ বানাবে, সেই জন্য তো এশিয়াতে বড় দ্বন্দ্ব লাগলো, পার্ল হারবার ঘটনা ঘটে গেল। আমেরিকার একটাই ব্যবস্থা ছিল, শুধু অস্ত্র বিক্রি করা, তোমাকেও বিক্রি করবো, ওকেও বিক্রি করবো, দুজনকে বিক্রি করবো। জাপান সেটা খুব কম হালকাভাবে নিয়েছিল, যে সালা ব্যবসায়ী জাত আছে, বুঝেছিল ব্যবসায়ী জাত আছে। তো জাপান ভেবেছিল যে তুমি চায়নাকেও অস্ত্র দিচ্ছ, একেও অস্ত্র দিচ্ছ, সবাইকে বিক্রি করছো, আমরা মানে তুমি আমি টাকা দিই বলে তুমি খাও, মানে এরকম জাপান ভেবেছিল আমেরিকার ক্ষেত্রে, যে আমার সাথে ব্যবসা করে যে টাকা পাও, যে মুনাফা পাও, সেখান থেকে তোমার দিন দুনিয়া চলে, বড় একটা চলে, আর তুমি আমার বিরুদ্ধে ওখানে অস্ত্র দিচ্ছ, ব্যাস পার্ল হারবার অ্যাটাক করে ফেললো। আর বিশ্ব পরিবেশ পরিস্থিতি তখন থেকে পাল্টে গেল। দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন চলে আসলো, তাই না? ইউএনও, সিকিউরিটি কাউন্সিল। তাহলে এখন সিকিউরিটি কাউন্সিল, ইউএনএ, এগুলো যদি দেখা যায় যে 5 জন মেম্বার আছে, সত্যি কি এরা পাওয়ারফুল? দুনিয়া চেঞ্জ হয়েছে, ওয়ার্ল্ড চেঞ্জ হয়েছে। 5টা কান্ট্রি যদি দেখা যায় এখন, ইউএসএ, রাশিয়া, চায়না, ফ্রান্স, ইউকে, ভারতবর্ষ এখানে নেই। ভারতবর্ষ এখন এদের 2-3 জনকে এমনি পিছিয়ে ফেলে দিয়েছে। ফাইন্যান্সের দিক থেকে ভারতবর্ষ এখন 5th পজিশন দাঁড়িয়ে আছে, 5ম পজিশনে। 5 বছরের মধ্যে 2টো কান্ট্রি এমনি পিছনে চলে যাচ্ছে, তাহলে কি 3rd পজিশন হয়ে গেল? ভারতবর্ষ থার্ড ইকোনমি অফ দ্য ওয়ার্ল্ড হচ্ছে। আর 2045 আস্তে আস্তে আমেরিকার ইকোনমিকে টপকে যাবে। তাহলে কার চিন্তা বড় হচ্ছে ভারতকে নিয়ে? ভারতকে নিয়ে বড় চিন্তা কার হচ্ছে, যে 2045 আস্তে আস্তে আমেরিকার ইকোনমিকে ভারতের ইকোনমি ছাড়িয়ে যাবে, যার কারণে ভারতে বড় একটা আনরেস্ট, বড় একটা চক্রান্ত, মানে এই যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, চারিদিকে যুদ্ধের পরিস্থিতি, মানে তার মধ্যে ভারত কোন জায়গাতে দাঁড়িয়ে আছে এটা বোঝার ব্যাপার আছে। আর তুমি যে জায়গাটা দেখেছো তার অপোজিটে ভারত দাঁড়িয়ে আছে, যে কি জোর হাত করে। আমেরিকা যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধে শুধুমাত্র নিজের প্রফিটটা খুঁজেছিল, ইন্টারফারেন্স, মানে আমার যুদ্ধ তো তুমি অস্ত্র নাও তোমাকে দিচ্ছি, এ নাও তোমাকে দিচ্ছি। ভারতবর্ষ আজ ওই জায়গাতে এসছে, যুদ্ধ বন্ধ করার জায়গাতে যদি হয় তো ভারতবর্ষই পারবে, আমেরিকা পারবে না। এখন এই যুদ্ধ যদি বন্ধ করতেই হয়, তাহলে ভারতবর্ষকে, বিশ্বকে মুখাপেক্ষি ভারতবর্ষের কাছেই হতে হবে। ইকুয়েশন দেখো, মোস্ট পাওয়ারফুল ডিফেন্স হচ্ছে বিশ্বের মধ্যে ভারতবর্ষ 4th, তাই না? ইকোনমিতে 5th, ইউএসএসআর হচ্ছে টপ, চায়না হচ্ছে সেকেন্ড মানে ইকোনমির দিক থেকে, আর থার্ড হচ্ছে তোমার জার্মানি, ইকোনমিতে আছে, ইকোনমি জার্মানিতে থার্ড আছে, হ্যাঁ, তারপর জাপান, তারপরে ভারত। এই জার্মানি আর জাপানকে কিন্তু এমনি ইউকে পিছনে পড়ে গেছে, ফ্রান্স পিছনে পড়ে গেছে, এরা সিকিউরিটি কাউন্সিলের মেম্বার আছে। আর এরা দুইজনকে 5 বছরের মধ্যে ভারত সামান্য ডিফারেন্স আছে, ওভারটেক করে যাবে। আর ডিফেন্সের দিক থেকে পাওয়ারফুল দেখতে গেলে ফার্স্ট হচ্ছে ইউএসএ, সেকেন্ড হচ্ছে রাশিয়া। কেন সেকেন্ড? ইউএসএসআর ভেঙে যে জিনিসগুলো সমস্ত কিছু মানে ও পেয়েছে, যা পারমাণবিক বোম তো আমেরিকার থেকে বেশি ওর কাছেই আছে।
তারা ডিফেন্সের দিক থেকে সমস্ত শক্তিশালী, সেকেন্ড পজিশনে, থার্ড পজিশনে চাইনা, ফোর্থ পজিশনে ভারত। আর এই তিনটে বড় পাওয়ারফুল দেশের সঙ্গে যদি সম্পর্ক দেখো, তিনটে চারটে পাওয়ারফুল কান্ট্রি যদি দেখো সম্পর্ক, তার মধ্যে আমেরিকা রাশিয়ার সঙ্গে কথা বলতে পারবে না, চায়নার সঙ্গে কথা বলতে পারবে না, ভারতের সঙ্গে বলতে পারবে, তাই না? রাশিয়া চায়নার সঙ্গে কথা বলতে পারবে, ভারতের সঙ্গে কথা বলতে পারবে, কিন্তু আমেরিকার সঙ্গে কথা বলবে না। আর চাইনা ইউএসএর সঙ্গে কথা বলবে না, ভারতের সঙ্গে বলতে পারবে না, শুধুমাত্র রাশিয়ার সঙ্গে কথা বলতে পারবে। তাহলে খারাপ পজিশনে কে? দুটো কান্ট্রি, চাইনা ও তিনজন মেম্বারের চারটে পাওয়ারফুল কান্ট্রির মধ্যে দুজনের সঙ্গে কথা বলতে পারছে না, ভারতের সঙ্গে কথা বলতে পারছে না, আর ইউএস এর সঙ্গে কথা বলতে পারছে না, শুধুমাত্র রাশিয়ার সঙ্গে কথা বলতে পারছে, তাই না? আর আমেরিকা সুপার পাওয়ার হয়ে টপমোস্ট পাওয়ারে থেকে রাশিয়ার সঙ্গে কথা বলতে পারছে না, আর চায়নার সঙ্গে কথা বলতে পারছে না, শুধুমাত্র ভারতের সঙ্গে কথা বলতে পারছে। আর ভারত দুটো পাওয়ারফুল, মোস্ট পাওয়ারফুল যেটা তার উপরে যেটা থাকছে, চায়নাকে বাদ দিয়ে দুজনের সঙ্গে কথা বলতে পারছে, তাই না? ইউএস এর সঙ্গে কথা বলতে পারছে আর রাশিয়ার সঙ্গে কথা বলছে। আগে যে কথা বলা হতো 1971 যেমন বাঁচবো কি বাঁচবো না চলে এসছে, এখনকার পট পরিবর্তন হয়েছে, পরিবেশ পরিবর্তন হয়েছে, তা এখন যে ভারত চোখে চোখ রেখে কথা বলতে পারে, এই জিনিসগুলো ইন্টারন্যাশনাল যে স্পেয়ারে যে বড় একটা চেঞ্জেস হয়েছে। আর যার কারণে যে চারিদিকে এত বড়, যখন মানুষ কোনো একটা দেখে যে আমার শক্তি মানে শেষ হয়ে আসছে, তখন কি হবে? আলটিমেটলি যুদ্ধ তো হবেই না, তো যুদ্ধ সেটার জন্যই বাড়ছে। এই যুদ্ধগুলো বাধার মূল শক্তি হচ্ছে যে যে কেন বাংলাদেশের সরকার চেঞ্জ হয়ে গেল, এর পিছনে কি বাংলাদেশের জনগণই এটাকে চেঞ্জ করলো না কে করলো, এটাকে বুঝতে হবে। নেক্সট ক্লাসে আমি সেটা বলবো, ঠিক আছে?